আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা? আমরা ক্লাস শুরু করব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে পরীক্ষায় সাধারণত একটা প্রশ্ন আসে, সাধারণত মানে জ্যামিতির ত্রিভুজ পাঠ থেকে প্রশ্ন হলে পরে দেখা যায় যে অনেক সময় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় থেকে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা ক্লিয়ার বলছেন সবকিছু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা একটু লং হতে পারে। এক ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল শেষ হবে না। ত্রিভুজের ক্ষেত্রফল শেষ হতে আমাদের 2টা ক্লাস লাগবে। আজকে আমরা 50%-এর অধিক শেষ করে দিব। আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন শুরু করি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা একটু লং। আচ্ছা দেখেন, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যে জিনিসটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, যে আমরা এখন থেকে ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। হ্যাঁ, এই এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, আর এরিয়ার প্রথম অক্ষর যেহেতু এ, এখন থেকে আমরা ক্ষেত্রফলকে আমরা ক্ষেত্রফল বাংলায় লিখবো না, এই এরিয়া পুরোটাও লিখবো না, আমরা এ লিখবো। আমরা যদি এ লিখি তাহলে বুঝবেন যে এরিয়া বোঝাচ্ছে। এতে আমার টাইম সেভ হবে। পরীক্ষা হলেও এই টাইপের মানে টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে পুরোটা যেন না লেখা লাগে। হ্যাঁ, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি বলেন তো? ত্রিভুজের ক্ষেত্রফল। আবার বলছি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবেই লিখি যে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এ, হ্যাঁ, এতে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করি। আমি আবার বলছি, প্রথমে একটু ইজি টাইপের কোশ্চেন সলভ করবো, তারপর আস্তে আস্তে জটিলের দিকে যাব। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এই চ্যাপ্টারটা ভালো করে ক্লাস করতে হবে। আচ্ছা, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। দুঃখের বিষয় হচ্ছে, মানে আমরা যারা পড়ালেখা করে আসছি বা এখনো পড়ালেখা করছি, এদের মধ্যে মোর দ্যান 80%, আমি 90% বললেও ভুল হবে না, 90% শিক্ষার্থী আমরা যারা আছি তারা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই ভূমি কি আর এই উচ্চতা কি এটা জানে না, ঠিক মতো জানে না। আবার বলছি, সবাই একটু মনোযোগ দেন। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রে ভূমি আছে আর উচ্চতা আছে, এই ভূমি আর উচ্চতা ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা আমরা পড়ালেখা করি চিনে না। এখন বল না ভাই আমি তো চিনি। আচ্ছা, আজকে ক্লাস করার পরে দেখবেন যে আসলেই এর মধ্যেও জানাশোনায় কিছু গ্যাপ ছিল, ত্রুটি ছিল। এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। সব ক্লাসের নোট পাবেন। বইয়ের কাজটা শেষ হয়ে যাচ্ছে, তো বইয়ের কাজ শেষ হলে সব ক্লাসের নোট রেগুলার পাবেন, টেনশন করার কোনো দরকার নেই, আমার মনে আছে। হ্যাঁ, এবার দেখেন, তাহলে এখন ত্রিভুজের ভূমি আর উচ্চতা বলতে কি বোঝায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু তাকান প্লিজ। আমরা এখন দেখবো যে ত্রিভুজের ভূমি আসলে কোনটা, ভূমি কোনটা। হ্যাঁ, আমি একটা ত্রিভুজ আঁকাচ্ছি। এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে আমরা এবিসি। এখন এই এবিসি ত্রিভুজের ভূমি কোনটা আমাকে বলেন তো? এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? ভূমি কোনটা? রেসপন্স করতে হবে। এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? কোনো সমস্যা নাই, বলেন, প্রবলেম নাই। এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? আচ্ছা, বিসি বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বিসি, থ্যাংক ইউ। আচ্ছা, ভুল হোক, আমি আবার বলছি ভুল হোক, ভুল হলেই কিন্তু আপনি মানে কোনো কিছু যদি ভুল হয় তাহলে সেটা মানে কারেকশন হওয়ার পরে মনে থাকে অনেকদিন। আচ্ছা, এখানে ভূমি কোন এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমি, সেই ভূমিটা আসলে এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে। মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কোন বাহুকে ভূমি ধরবো সেটা আমি বলতে পারি না, কোশ্চেনে যতক্ষণ দেওয়া না থাকবে।
আমি আবার বলছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমি, এই ভূমি হতে পারে কোন বাহু? এই ত্রিভুজের যে কোনো বাহু ভূমি হতে পারে। আজকে থেকে মাথায় নেন, আমরা সবাই বলবো যে এটা ভূমি, এটা ভূমি। কিন্তু হ্যাঁ, এটা ভূমি, এইটাও ভূমি হতে পারে, এইটাও ভূমি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা ভূমি? প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই ভূমি, সোজা কথা। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেইটাই ভূমি। আমার কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এইটাই কি সবসময় আমরা ভূমি ধরি? না, কিন্তু আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সবসময় এই নিচেরটাকে ভূমি দেওয়া থাকে সাধারণত, যদি চিত্র দেওয়া থাকে। কিন্তু ভূমি যে কোনোটা হতে পারে। এখন থেকে মাথায় ঢোকায় না একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রে যে ভূমি আছে, এই ভূমি বলতে আসলে এই তিন বাহুর কোন নির্দিষ্ট বাহুকে বোঝায় না, যে কোনোটাকে ভূমি ধরে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, ব্যাস। এখন প্রশ্ন হচ্ছে যে একটু তাকান, তাহলে উচ্চতা কি? উচ্চতা কি আমাকে বলেন তো, তাহলে উচ্চতা কি হবে? উচ্চতা, উচ্চতা এদিকে তাকান, উচ্চতা কোনটুক? একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে উচ্চতা না, এই উচ্চতা বলতে কি বোঝায় জানেন? উচ্চতা বলতে, আপনি একটু তাকান প্লিজ, মনোযোগ দেন। আপনি এই ত্রিভুজের যে বাহুকে ভূমি ধরবেন, সেই বাহুর বিপরীত শীর্ষ থেকে, আবার বলছি, এই ত্রিভুজের যে বাহুকে ভূমি ধরবেন, আপনি এটাও ধরতে পারেন, এটাও ধরতে পারেন, এটাও ধরতে পারেন, আপনার ইচ্ছা। এই তিন বাহুর মধ্যে যে বাহুকে ভূমি ধরবেন, সেই বাহুর বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বকে বলা হচ্ছে উচ্চতা। আবার বলছি, তাহলে এইটাকে যদি আমরা ভূমি ধরি, ধরে নিচ্ছে এই বিসি, বা বিসি হচ্ছে ভূমি, বিসি যদি ভূমি হয়, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হবে এই ভূমির বিপরীত শীর্ষ, তাহলে এর বিপরীত শীর্ষ মানে এটা, এই বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব, তাহলে এর বিপরীত শীর্ষ মানে এটা, এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এই যে লম্ব মানে এটা 90 ডিগ্রি হতে হবে, এইটা হলো উচ্চতা। উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এইচ এ হাইট। তাহলে কোন ত্রিভুজ, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে উচ্চতা আছে সূত্রে, সেই উচ্চতাটা হলো কোনটা? উচ্চতা হচ্ছে আমি যেটাকে ভূমি ধরবো, সেই ভূমির বিপরীত শীর্ষ থেকে ওই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে ত্রিভুজের উচ্চতা। এখন আমার অনেকে প্রশ্ন করে বসবে যে ভাই দেখেন, দেখেন এদিকে তাকান, তাহলে এটা যদি এবিসি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজ হয়, তাহলে আমি কি এই এসি কে ভূমি ধরতে পারবো? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আপনি যদি এসি কে ভূমি ধরেন, ধরে নেন যে এটা এসি ভূমি, আপনি ধরে নিলেন, আপনি ধরে নিলেন যে এই এবিসি ত্রিভুজের এসি হলো ভূমি। তাহলে এসি যদি ভূমি হয়, তাহলে এই ক্ষেত্রে উচ্চতা কোনটা হবে? এই ক্ষেত্রে উচ্চতা কিন্তু এইটা না, এটা কিন্তু উচ্চতা না। এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এইটার বিপরীত শীর্ষ, এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব। তাহলে এর বিপরীত শীর্ষ এটা, এইটা থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে এই যে, এইটা হচ্ছে উচ্চতা এইচ। তার মানে হচ্ছে উচ্চতা আসলে সবসময় যে এই শীর্ষ থেকে আমাকে এর উপর আঁকাতে হবে, বিষয়টা এরকম না। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে সবসময় আমরা এই শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব চিন্তা করি, বিষয়টা এরকম না। ত্রিভুজের উচ্চতা মানে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রে উচ্চতা আছে, সেই উচ্চতা কোনটা হবে এটা ডিপেন্ড করতেছে ভূমি কাকে ধরছেন তার উপর। তাহলে ভূমি কোনটা, একটা ত্রিভুজের ভূমি কোনটা, যে কোনোটা ভূমি হতে পারে। উচ্চতা কোনটা, যেটাকে ভূমি ধরবেন তার বিপরীত শীর্ষ থেকে ওই ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব। আবার বলছি, অঙ্কিত লম্ব দূরত্ব মানে এটা 90 ডিগ্রি হতে হবে, যে এটা 90 ডিগ্রি হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু তাকান, একটু একটা জিনিস খেয়াল করেন। এখন সবাই একটু তাকাবেন প্লিজ। সূত্র মোছা যাবে না। এখন আচ্ছা, এটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, সবাই একটু মনোযোগ দেন। এই এবিসি ত্রিভুজে এসি কে ভূমি ধরা যাবে কিনা? এসি কে ভূমি ধরা যাবে? প্রশ্নের উত্তর দিবেন হ্যাঁ বা নাতে উত্তর দিবেন। এই ত্রিভুজের এই এসি বাহু, এই যে এই বাহুকে ভূমি ধরা যাবে কিনা? বেসিক আগে ক্লিয়ার করেন, অঙ্ক আপনি পারবেন, সমস্যা নাই, তো বেসিক আগে ক্লিয়ার করেন। এই ভূমি আর উচ্চতা, এই দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে, কোনটা ভূমি কোনটা উচ্চতা।
যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে বলেন যদি এসি কে ভূমি ধরেন তাহলে এর উপর লম্ব, মানে তাহলে এদিকে তাকান, তাহলে এখানে উচ্চতা কিভাবে হবে? এখানে উচ্চতা কোথায় পাবো আমরা বলেন? আমি চাইলে ধরা যাবে কোনো কথা? এসি যদি ভূমি হয় তাহলে এখানে এই ত্রিভুজের উচ্চতা কিভাবে পাবো? উচ্চতা কিভাবে পাবো? বি থেকে এসি এর উপর অঙ্কিত লম্ব, রাইট। তাহলে এর বিপরীত শীর্ষ এইটা, তাহলে এই শীর্ষ থেকে এই এসি এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব, রাইট। এখন আমাকে বলেন এই শীর্ষ থেকে যদি এই এসি এর উপর আপনি একটা রেখা টানেন সেটা কি জীবনে লম্ব হবে? যে রেখাই টানেন, যে রেখাই টানেন সেটা কি লম্ব হবে? আমাকে বোঝান, আমাকে বোঝান। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি আমি এসি কে ভূমি ধরি তাহলে উচ্চতা হবে এর বিপরীত শীর্ষ এখান থেকে এই এসির উপর অঙ্কিত লম্ব দূরত্ব, কিন্তু এখান থেকে আমি যে রেখাই টানি না কেন সেটা কিন্তু লম্ব হচ্ছে না। তাইলে কিন্তু উচ্চতা মানে কিন্তু ভূমির বিপরীত শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব উচ্চতাই হতে হবে, মানে লম্ব হতেই হবে, না হলে উচ্চতা হবে না। যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে, একটু তাকান প্লিজ, যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে যে আপনি যাকে ভূমি ধরছেন তার বিপরীত শীর্ষ থেকে এর উপর লম্ব হচ্ছে না, মানে লম্ব মানে কোনো রেখাই এখানে লম্ব হবে না, সেক্ষেত্রে আপনাকে ওই ভূমিকে এদিকে অথবা এদিকে বর্ধিত করতে হবে, বর্ধিত করতে হবে এমন ভাবে, মানে একদিকে বর্ধিত করে তারপরে এই শীর্ষ থেকে এর উপর লম্ব উচ্চতা আঁকাতে হবে। মানে সোজা কথা, উচ্চতা মানে অবশ্যই ভূমির উপর লম্ব হতে হবে। যখন ভূমির উপর এই উচ্চতা লম্ব হচ্ছে না তখন এই ভূমিকে বর্ধিত করে এমন জায়গায় নিতে হবে যেন এই শীর্ষ থেকে এই ভূমির উপর সরাসরি না হলেও যেন এই ভূমির বর্ধিতাংশের উপর লম্ব হয়। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চতা। তো আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করছি যে এই ধরনের ত্রিভুজ দিয়ে উচ্চতা কোথায়, বলতে পারে না কেন? তারা মনে করে যে উচ্চতা মনে হয় সব সময় এই ত্রিভুজের মাঝখানে থাকবে। যে উচ্চতা সবসময় তারা মনে করে যে উচ্চতা মনে হয় এই যে উচ্চতা মনে হয় সবসময় ত্রিভুজের মাঝে থাকবে। না, উচ্চতা ত্রিভুজের বাইরেও থাকতে পারে। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এইটাকে ভূমি ধরি সেক্ষেত্রে উচ্চতা এদিকে পড়বে না, এই বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হবে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কথা হলো কি জানেন, এটা তো স্থূলকোণী ত্রিভুজ, ওকে ফাইন, একটু তাকান। কিন্তু আমি যদি এইটাকে ভূমি ধরতাম, এবিসি, কনসেপ্ট ক্লিয়ার করেন আগে, অঙ্ক তো পারবেন আপনি। এই এসি কে যদি ভূমি ধরতাম, এসি ভূমি, যদি আমি এই এসি কে ভূমি ধরতাম, এই এসি যদি ভূমি হতো তাহলে এই ভূমির বিপরীত শীর্ষ এখান থেকে এর উপর লম্ব, এখন কিন্তু লম্ব আঁকা যাবে, লম্ব আঁকা যাবে। বোঝা গেছে? মানে সোজা কথা, ভূমি কোনটা, একটা ত্রিভুজের ভূমি কোনটা? ত্রিভুজের তিন বাহুর যে কোনটা ভূমি হতে পারে, ওকে। আর উচ্চতা কোনটা? যাকে ভূমি ধরবেন তার বিপরীত শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব। আচ্ছা আচ্ছা, এইবার আমি একটা প্রশ্ন দিব, সেটা হচ্ছে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। সবাই একটু তাকাবেন প্লিজ, এখন আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এটা তো সমকোণ। এখন সমকোণী ত্রিভুজের এই তিন বাহুর কিন্তু তিনটা বিশেষ নাম আছে। আমি যদি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে বিবেচনা করি তাহলে এটা হলো লম্ব, হ্যাঁ এটা লম্ব, এটা হলো ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এটা কিন্তু আমরা জানি, তাই কি না? পঁয়তাল্লিশ গ্রুপে আছে, 46-এর জ্যামিতি ক্লাস হয়নি, 45-এ জ্যামিতি ক্লাস হয়েছিল, সেখানে সবাইকে অ্যাক্সেস দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলে 45-এর ক্লাস করতে পারেন। তবে আমি বলবো যে এখন যে ক্লাস হচ্ছে জ্যামিতির, এটা করবেন, কারণ এই ক্লাসটা অনেক আপডেট, এবং আমরা যে বইটা লেকচার বুকটা নিয়ে আসছি এই লেকচার বুকের সাথে হুবহু এই ক্লাসে মিল পাবেন। হ্যাঁ, ক্লাস করতে সুবিধা হবে। এবার দেখেন, এখন আমি এই এরিয়াতে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই কিনা? এবার আমাকে বলেন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে উচ্চতা কোনটা? তাহলে এই ভূমির বিপরীত শীর্ষ এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য
তার মানে এই লম্বটাই হচ্ছে উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি এইটাকে ভূমি ধরি, সেক্ষেত্রে এই লম্বটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। বুঝছেন? এই লম্বটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। মজার বিষয় হচ্ছে, আমাকে বলেন তো, এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজকে ভূমি ধরা যাবে? এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলের যে সূত্র, এখানে যে ভূমি আছে, এই ভূমি বলতে কোনটাকে বোঝায়? এই ভূমি বলতে কিন্তু ত্রিভুজের যে কোনো এক বাহুকে বোঝায়, যে কোনটা। আমাকে এই প্রশ্ন, এইটা কিন্তু অনেকেই বোঝে না, এবং এই জায়গা থেকে 3বার প্রশ্ন আসছে এই সমকোণী ত্রিভুজ থেকে। হ্যাঁ, আমি দেখাবো, সেই প্রশ্নটা আমাদের শীটে আছে। এই সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলে যে ভূমি আছে, এই ভূমি এই সমকোণী ত্রিভুজের 3 বাহুর যে কোনো এক বাহু কি হতে পারে? আমি বোঝাতে চাচ্ছি যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমি, এই অতিভুজকে ভূমি ধরা যাবে কিনা, বলেন প্লিজ, রেসপন্স করেন। অতিভুজকে ভূমি ধরা যাবে কিনা? আমি আবার বলছি, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমি, এই ভূমিটা, এই অতিভুজকে এই ভূমি ধরা যাবে কিনা? যাবে, যাবে, হ্যাঁ যাবে। এই অতিভুজকেও ভূমি ধরা যাবে। মানে আবার বলছি, শুধু ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ কখনো ভূমি হয় না। অতিভুজ অতিভুজই, লম্ব লম্ব, ভূমি ভূমি। কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যে ভূমি আছে, সমকোণী ত্রিভুজের এই অতিভুজকেও আমি ভূমি ধরতে পারবো, কারণ আমরা ত্রিভুজের যে কোনো 3 বাহুর যে কোনো এক বাহুকে ভূমি ধরতে পারি, যে কোনো এক বাহুকে। তাহলে এইটাকে যদি আমি ভূমি ধরি, সেক্ষেত্রে উচ্চতা হবে এই অতিভুজের বিপরীত শীর্ষ এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য। এই যে কথা কি বুঝছেন? তার মানে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ভূমি বলতে আসলে এই ভূমিকেই বোঝাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমি যদি এটাকে ভূমি ধরি, সেক্ষেত্রে এটা ভূমি, এটা উচ্চতা। আমি যদি এইটাকে ভূমি ধরি, সেক্ষেত্রে এটা ভূমি, উচ্চতা হবে তখন এইখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব। ক্লিয়ার কিনা বলেন? আশা করি বুঝতে পারছেন। এই ভূমি আর উচ্চতা, এই ভূমি এবং উচ্চতা, এইটুকের কনসেপ্ট বুঝলে এখন আমরা অঙ্কে চলে যাব। হ্যাঁ, এই যে একদম সহজ সহজ কিছু গাণিতিক সমস্যা প্রথমে দিয়ে রাখছি, আস্তে আস্তে আমরা একটু জটিলের দিকে যাব। আমি একটু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মোট 6টা। বুঝছেন? একটু তাকান। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মোট 6টি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি প্রত্যেকটা সূত্র বুঝাই দিব। ভুলে গেলে কিভাবে বের করতে হবে দ্রুত সময়ের মধ্যে, সেটাও দেখাই দিব। আমি জানতাম ত্রিভুজের বিপরীত বৃহত্তম বাহু অতিভুজ না, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে। আপনি এই ত্রিভুজের, এটা হচ্ছে 6 না 7 নাম্বার ক্লাস, আপনি 8 নাম্বার ক্লাস মেবি, আপনি ত্রিভুজের আগের ক্লাসগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন সবকিছু। হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মোট কয়টা বলছি? 6টা। তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে সূত্র 1। হ্যাঁ, সূত্র 1 হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। আমরা 1 নাম্বার সূত্র রিলেটেড যত অঙ্ক আছে সেগুলো আগে সলভ করব। দেখেন, এই যে প্রথমে যে সূত্রটা আসছে, এখানে কি বলছে? এখানে বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু, এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেখছেন, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এই যে একটা ত্রিভুজ, এটা হলো শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটাকে বলে উচ্চতা বলে। এটাকে কি বলে? উচ্চতা বলে। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? উচ্চতা বলে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? এগুলো পরীক্ষাতে আসে। হ্যাঁ, কোনো কিছুকে অবহেলা করার দরকার নাই। দেখেন, এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, পারবেন এগুলা। নেক্সট দেখেন, এখানে কি বলছে? এখানে বলছে একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 4 মিটার ভূমি এবং উচ্চতা 3 মিটার, ক্ষেত্রফল কত? তাইলে এরিয়া, আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে এরিয়া। এই যে এরিয়াকে আমরা এখন থেকে এ দ্বারা প্রকাশ করবো। এতে এরিয়া, ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই তো, তাহলে হাফ ইন্টু ভূমি কত?
এই যে ভূমির পরিমাণ 4 আর উচ্চতা কত 3, এই 2 দিয়ে 4 এর মধ্যে যাবে 2 বার, আর 3 দুগুণে গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6। দেখেন এইখানে 4 আছে মিটারে, উচ্চতা আছে মিটারে, তাহলে এইটাও মিটারে এটাও মিটারে, তাহলে মিটার আর মিটার গুণ হয়ে এই জন্য হচ্ছে বর্গ মিটার। হ্যাঁ বর্গ মিটার, মিটার গুণ মিটার, মিটার ইন্টু মিটার, দুইটা মিটার আছে, এটাও মিটারে এটাও মিটারে, তাই দুইটা মিটার গুণ হয়ে হয়েছে স্কোয়ার মিটার বা বর্গ মিটার। ঠিক আছে, তাহলে উত্তর কত 6 বর্গ মিটার। এই যে 1 নাম্বার অপশন আছে 6 বর্গ মিটার। নেক্সট, এটা আপনারা পারবেন। হ্যাঁ, এটার উত্তর কত বলেন তো? এটার উত্তর কত? এটার উত্তর কত? একটু সহজ কিছু অঙ্ক আছে, তারপর আস্তে আস্তে জটিলের দিকে যাব। হ্যাঁ, একটু ধৈর্য ধরলেই হবে। এই যে ভূমি হচ্ছে 12, ভূমি 12, উচ্চতা 4, একেবারেই সহজ। ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 12 আর ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 4। হ্যাঁ, এই 2 দিয়ে 12 এর মধ্যে যাবে 6 বার, 4 আর 6 গুণ করলে 24। এখানে আছে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার। দেখেন এটাও সেন্টিমিটারে এটাও সেন্টিমিটারে, তাহলে এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, দুইটা সেন্টিমিটার গুণ করলে স্কোয়ার সেন্টিমিটার, তাই বর্গ সেন্টিমিটার। তাই এই যে দেখেন চাইছে বর্গ সেন্টিমিটারে চাইছে, তাহলে উত্তর হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। 24 বর্গ সেন্টিমিটার। নেক্সট, একটি ত্রিভুজের ভূমি 12 এবং উচ্চতা 10, ভূমি 12 উচ্চতা 10, তাহলে ভূমি 12 উচ্চতা 10 হলে ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি মানে 12 ইন্টু 10 উচ্চতা, এটা দিয়ে হচ্ছে 6 বার, 6 10 60, তাহলে 60 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। নেক্সট, একটি ত্রিভুজাকৃতির জমির ভূমির পরিমাণ 80 মিটার, ত্রিভুজাকৃতির জমির ভূমির পরিমাণ 80 মিটার এবং উচ্চতার পরিমাপ 45 মিটার হলে জমির ক্ষেত্রফল কত? কারণ ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 80, এই যে 80। নেক্সট, আচ্ছা, একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 5। দেখেন এইটা দিয়ে যাবে 3 বার, 3 5 15, তাহলে উত্তর হচ্ছে 15 বর্গ সেন্টিমিটার। 15 বর্গ সেন্টিমিটার, 15 বর্গ সেন্টিমিটার। জি। নেক্সট, আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নোক্তভাবে নির্ণয় করা যায়। সমকোণী ত্রিভুজ, আচ্ছা তাহলে এখন আমরা দেখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বুঝছেন? আচ্ছা, সমকোণী ত্রিভুজ, আমার কথা হচ্ছে ত্রিভুজ যদি বলে সেটা সমকোণী হোক যাই হোক, হোয়াট এভার ইট মে বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অলওয়েজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের ভূমি এক্স এবং উচ্চতা ওয়াই হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে ওয়াই, তাহলে হাফ ইন্টু এক্স ওয়াই, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তাহলে হাফ ইন্টু এক্স ওয়াই বর্গ একক। কেন বর্গ একক বলতে জানেন? কারণ এখানে এক্স কি সেন্টিমিটারে আছে না মিটারে আছে দেওয়া নাই, এই জন্য বলছে বর্গ একক, মানে এই একক বলতে বোঝাচ্ছে সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার। নেক্সট, দেখেন 25 মিটার উচ্চতা এবং 16 মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই 25 মিটার হলো উচ্চতা আর 16 হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে 16 আর উচ্চতা হচ্ছে 25। কাটাকাটি করেন, এই 2 দিয়ে 16 যাবে 8 বার, 8 গুণ 25, তাই 8 দিয়ে 5 কে গুণ করলে 5 8 40 শূন্য হাতে 4, 8 দিয়ে 2 গুণ করলে 8 গুণ 16 আর ওই হাতে 4 20, তাহলে 200, তাহলে উত্তর হচ্ছে 200, উত্তর 200। হ্যাঁ। নেক্সট, একটি ত্রিভুজের ভূমি 12 ইঞ্চি এবং উচ্চতা 8 ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 8, এই 2 দিয়ে এটা 6 বার যাবে, 6 8 48, তাহলে উত্তর হচ্ছে 48 বর্গ ইঞ্চি, যেহেতু এগুলো ইঞ্চিতে দেওয়া আছে তাই বর্গ ইঞ্চি 48। দেখেন অপশনে কিন্তু 48 ইঞ্চিও আছে, খেয়াল করেন, এই এককও কিন্তু অনেক সময় ভোগাবে। 48 বর্গ ইঞ্চি, আবার এখানে আছে 48 ইঞ্চি, শুধু মান দেখলে হবে না, এককও দেখতে হবে। হ্যাঁ, যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, তাই বর্গ ইঞ্চি, বি নাম্বার অপশন।
নেক্সট এবার তাকান তো, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। এবার তাকান, এই 84 কিসের মান? 84 হচ্ছে ক্ষেত্রফলের মান। বলছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 14 গজ। ভূমি দেওয়া আছে, ভূমি বলছে তাহলে শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তো শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে বলে উচ্চতা। তার মানে এখানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চাইছে, মানে উচ্চতা চাইছে। হ্যাঁ, তার মানে এই কোশ্চেনে আমাদের এরিয়ার সূত্র কি? এরিয়াকে এ দ্বারা প্রকাশ করছি, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই উচ্চতাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম, যেহেতু উচ্চতাটা নির্ণয় করতে বলছে। এবার এই এরিয়ার মান দিয়ে আছে 84, তাহলে এটার মান 84 আমি বসাই দিই, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এই ভূমির মান দিয়ে আছে কত? ভূমির মান 14, আর আমাকে বের করতে হবে এই উচ্চতা। এই উচ্চতা যেহেতু বের করতে হবে, ওইটাকে আমরা এক্স ধরলাম, এইচ ধরলাম। এই 2 দিয়ে 14 যাবে 7 বার, তাহলে 84 ইজ ইকুয়াল টু 7h। যেহেতু আমরা এইচ বের করবো, তাহলে 7 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে এই পাশে 84 আছে, আর এই 7 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু এইচ। এই 84 কে 7 12 84, সরাসরি যদি না কাটতে পারেন, 8 এর মধ্যে 7 যাবে একবার, থাকলো 1, 1 এর পরে 4 14, 14 এর মধ্যে 7 যাবে 2 বার, তাহলে 7 দুগুণী 14, তাহলে এইচ ইকুয়াল টু 12, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 12। আর যারা ভালো বোঝে, এটা গজ হবে, উত্তর হবে গজে। কেন গজে হবে? যেহেতু ক্ষেত্রফলটা বর্গ গজে ছিল, ভূমিটা গজে ছিল, তাইলে উচ্চতাটাও গজে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু তাকান, সবাই একটু মনোযোগ দেন। যে ভালো বোঝে সে কিন্তু এই লাইনগুলো করবে না, এই লাইনেই সে সমাধান করে ফেলবে। এই 2 দিয়ে 14 যাবে 7 বার, এই 7 দিয়ে 84 যাবে 12 বার, 7 12 84, তাহলে এই পাশে থাকলো 12, আর ওই পাশে থাকলো এইচ, তাহলে এইচ এর মান 12। সে আর ওই ভাগ টাক করবে না, সে জানেই তো যে 7 এই পাশে এসে ভাগ হবে, তাহলে ভাগ করে কাটাকাটি করার চেয়ে একবারে কাটাকাটি করে দিই। এবার দেখেন নেক্সট, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। এটা হচ্ছে ক্ষেত্রফলের মান 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12। ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তা ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে বলে উচ্চতা। মাথায় রাখবেন, সরাসরি উচ্চতা বলা নাই, বুঝে নিতে হবে যে এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলে? উচ্চতা বলে। আচ্ছা, তাহলে উচ্চতার মান দিয়ে আছে 12 গজ। বলছে তাহলে ভূমির দৈর্ঘ্য কত? এবার ভূমি চাইছে, নো প্রবলেম। তাহলে আমরা সূত্র কি জানি? হাফ এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, তাই কিনা? এই এরিয়ার মান দিয়ে আছে 84, তাহলে এটা বসালাম 84 ইজ ইকুয়াল টু হাফ। এই ভূমি যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা ভূমিকে ধরলাম এক্স, যা বের করতে বলবে সেটাকে এক্স ধরবেন বা এইচ ধরলেন। হ্যাঁ, আর এই উচ্চতাকে আমরা এইচ ধরবেন না, কারণ ভূমিকে এইচ ধরার সুযোগ নেই। এইচ মানে হাইট, উচ্চতাকে হাইট ধরতে হয়, ভূমিকে আমরা এক্স ধরবো। হ্যাঁ, আর এই উচ্চতার মানটা দিয়ে আছে 12। ওকে ফাইন। এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 6 বার, এই 6 দিয়ে 14 কে কাটা যায়, 6 14 84, একবারে না বুঝলে সমস্যা নাই। এই পাশে 84 আর এই পাশে আছে x ইন্টু 6, এই 6 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই পাশে 84 আছে, এই 6 এই পাশে এসে ভাগ হলো, এই পাশে হচ্ছে x। ব্যাস, 6 1 কে 6, 6 1 কে 6, থাকলো 2, 2 এর পরে 4 24, 4 6 24, তার মানে x এর মান হচ্ছে 14। দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু 14 গজ হবে। কেন? যেহেতু ক্ষেত্রফলটা বর্গ গজ এককে ছিল, ভূমিটা লম্বটা যেহেতু বা উচ্চতাটা গজে ছিল, সুতরাং ভূমিটা গজে আসবে, তাহলে 14 গজ। তাহলে 14 গজ, এই যে দেখেন 14 গজ। ঠিক আছে? ওকে, নেক্সট, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল, এই জায়গায় একটু কারেকশন আছে, এই যে এটা 268 না, এটা হবে 264। হ্যাঁ, এটা হবে 264। 264। একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? তাহলে কি কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা চাইছে। ওকে ফাইন। তাহলে আমরা কি জানি? সূত্র হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এই এরিয়ার মান দিয়ে আছে 264। ওকে ফাইন, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির মান কত? ভূমির মান হচ্ছে আমরা 22, আর উচ্চতা বের করতে হবে, ধরলাম উচ্চতা এইচ, যা বের করবো সেটাকে আমরা রেখে দিলাম। এবার 2 দিয়ে এটা যাবে 11 বার, এবার এই পাশে 264, এই 11 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এইচ। ব্যাস, এই 26 এর মধ্যে 11 যায় কয়বার? 2 বার, 11 2 22, থাকলো 4, 4 এর পরে 4 মানে 44, 4 11 44, তার মানে 24। দ্যাট মিন্স এই পাশে 24, ওই পাশে এইচ, তার মানে উচ্চতার মান হচ্ছে 24। এই যে 3 নাম্বার অপশন আছে 24।
24। ওকে, নেক্সট নেক্সটে কি বলছে? আচ্ছা, এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম সূত্র দেখলাম, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার হচ্ছে সূত্র 2। সূত্র 2 সবাই একটু তাকাবেন প্লিজ। সূত্র 2 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমকোণী ত্রিভুজের 6টা সূত্র আছে মোট, হ্যাঁ, যদিও একই সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম আমরা এ। আচ্ছা, এটা হচ্ছে সমকোণ, হ্যাঁ, এর নাম দিলাম এবিসি। এবিসি এর এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ধরে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আমি অতিভুজকে লম্ব ধরছি না, আবার বলছি অতিভুজকে ভূমি ধরছি না, অতিভুজকে ভূমি না ধরে, হ্যাঁ। তাহলে এইটার নাম দিলাম আমরা এ বাহু, মানে এই বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরতেছি আর এই বাহুর দৈর্ঘ্যকে আমরা বি ধরতেছি। তাহলে এইটাকে যদি ভূমি ধরি, এবং আমি আবার বলছি সমকোণী ত্রিভুজের সব অঙ্কই এইটাকে ভূমি ধরে করা, এইটাকে ভূমি অথবা এইটাকে ভূমি ধরে করা। শুধু একটা অঙ্ক এইটাকে ভূমি ধরে পরীক্ষা আসছে, আমি দেখাবো, সেটা সমস্যা নেই। তাহলে এটা ভূমি হলে এটা উচ্চতা, বা এইটা ভূমি হলে এটা উচ্চতা, তাই তো? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই তো সূত্র। এখানেও এই সূত্র, আলাদা না। এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এই ভূমির মান হচ্ছে এ ইন্টু উচ্চতা হচ্ছে বি। এই এ আর বি আমাকে বলেন সমকোণী ত্রিভুজের, এদিকে তাকান, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। এই যে এটা হচ্ছে অতিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজ বাদে যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মধ্যে একজন হচ্ছে ছোট আর একজন হচ্ছে বড়, নাম মেজো আর কি, মাঝামাঝি। তাহলে এই বাহু আর এই বাহু কি? এই বাহু হচ্ছে ছোট না, তাই কি না? এই বাহু এর চেয়ে ছোট, এই বাহু এর চেয়ে ছোট। ওকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমি যদি বলি ভূমি ইন্টু উচ্চতা না বলে যদি বলি এই ছোট দুই বাহুর গুণফল, হবে না? হবে না? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, বুঝছেন কিনা বলেন? আমাকে এই প্রশ্নের উত্তর দেন। হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, এইটা আমি বলতে পারি কিনা? সমকোণী ত্রিভুজ, আবার বলছি, কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য না। হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, এটা কিন্তু কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে না। আবার যে কোনো ত্রিভুজ দেখেই মেরে দিন না হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কেবল আপনি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল করলে ক্ষেত্রফল চলে আসবে। এই ছোট দুই বাহু বলতে অতিভুজ বাদে যে দুই বাহু থাকে তাদেরকে বোঝাচ্ছে, লম্ব আর ভূমি। আমি আবার বলছি, কিন্তু ত্রিভুজ দেখলেই কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করেন না, হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল এটা কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কারণ সমকোণী ত্রিভুজ না হলে অন্য ক্ষেত্রে তো একটা কোণ সমকোণ হয় না, হ্যাঁ, সব ক্ষেত্রে না কিন্তু। ওকে, এবার দেখেন একটি সমকোণী ত্রিভুজ, এই যে দেখেন একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ ব্যতীত, দেখছেন, অতিভুজ ব্যতীত দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 আর 6 ফুট হলে উহার ক্ষেত্রফল কত? অতিভুজ ব্যতীত দুই বাহু, তাই অতিভুজ ব্যতীত দুই বাহু মানে তো ছোট দুই বাহু, তাই কি না? অতিভুজ ব্যতীত দুই বাহু মানেই হচ্ছে ছোট দুই বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহুর বলতে এই যে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 6, এইটা দিয়ে এটা যাবে 5 বার, এই 5 আর 6 গুণ করলে 5 6 30, তাহলে আমাদের উত্তর হচ্ছে 30। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর 30 বর্গ ফুট, এই যেগুলো ফুটে আছে তাই উত্তর বর্গ ফুট। ঠিক আছে, নেক্সট। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া, দেখেন এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া,
দেখেন অতিভুজ ছাড়া অন্য দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 0.1 আর 0.2 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে অতিভুজ ব্যতীত অন্য দুই বাহু মানেই তো ছোট দুই বাহু, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে ছোট দুই বাহু বলতে এই যে একটা, এই যে একটা, তাহলে 0.1, দেখেন 0.1 মানে 0.1, আরে পয়েন্টের আগে জিরোর কোনো ভ্যালু নেই, ইন্টু 0.2 মানে এটা 0.2। এখন এই ক্যালকুলেশন করতে এসে অনেকের ঘাম ছুটে যাবে। ভাই সবাই একটু মনোযোগ দেন, প্রথমে দশমিক তুলে দেন না, এই হাফ থাকলো, দশমিক তুলে দেন, দশমিক তুলে দিলে পরে এটা কত হবে? এটা হবে 1/10, কারণ দশমিকের পরে এক ঘর, দশমিকের জন্য 1, দশমিকের পরে এক ঘর, তাই একটা শূন্য, ইন্টু এটা হচ্ছে দশমিক তুলে দিলে উপরে 2, নিচে হচ্ছে 10, এই 2 দিয়ে এই 2 কাটা, তাহলে উপরে কি থাকলো? উপরে এই 1 গুলো গুণ করে 1, আর নিচে কত? 10 আর 10 100, 1/100। এইবার আমি কি বলছিলাম, একের পরে এখানে কয়টা শূন্য? 2টা শূন্য, তার মানে এখানে দশমিক দেওয়ার পরে 2 ঘর থাকবে। একের পরে যতটা শূন্য থাকে ফলাফলে দশমিকের পরে তত ঘর থাকে, পড়াইছি কিন্তু দশমিকের গুণ ভাগে। তাহলে এখানে যেহেতু একের পরে 2টা শূন্য, তাইলে এখানে দশমিকের পরে 2টা ঘর হবে, তার মধ্যে উপরে এই যে 1 আছে 1 ঘর, এই জিনিসটা উপরে যে সংখ্যাটা থাকবে সে এখানে কিন্তু বসবে, উপরে আছে 1, তাহলে এখানে 1 বসলো, তাতে কি দশমিকের পরে 2 ঘর পূরণ হচ্ছে? হচ্ছে না। দশমিকের পরে 2 ঘর হতে হলে এখানে আরো একটা ঘর লাগবে, মানে এর সামনে 0 দিয়ে সেই ঘরটা পূরণ করতে হবে। 0.01, এগুলো দশমিকের ক্লাসে কিন্তু আমি বোঝাইছি। নেক্সট দেখেন, এখানে বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ তার মানে এটা সমকোণীও হবে আবার দুই বাহু সমানও হবে। তাহলে এই সমান দুই বাহু বলতে এই ভূমি আর লম্বকে বোঝাচ্ছে, কারণ কেউ তো আর অতিভুজের সমান হতে পারে না, সমকোণী ত্রিভুজের অতিভুজই সবচেয়ে বড় বাহু। তার মানে সমান দুই বাহু 10 10, সেটা কিন্তু এই বাহু না, এই বাহু 10, এই বাহু 10, মানে এই ছোট দুই বাহুর মান হচ্ছে 10। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহুর মধ্যে এক বাহুর কথা বলা আছে 10, আর এক বাহু যে 10 বুঝে নিতে হবে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুই বাহু সমান, বুঝছেন? তাহলে ছোট দুই বাহুর দুইটাই হচ্ছে 10 10, তাহলে 10 ইন্টু 10, এটা দিয়ে এটা যাবে 5 বার, এই 5 আর 10 গুণ করলে 5 10 50, তাহলে আমাদের উত্তর হচ্ছে 50। নেক্সট, একটি সমকোণী একটু ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 ও 5 মিটার। দেখেন সবাই মনোযোগ দিবেন, একটি ত্রিভুজাকৃতির মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 5 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? আমি ত্রিভুজটা আঁকাই, অতিভুজ 13 মানে এই যে এটা 13, ভূমি হচ্ছে 5, তাহলে ভূমি এটা হচ্ছে 5। এখন আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেন তো? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তো ছোট দুই বাহু এইটা একটা, এইটা একটা, তাহলে এইটার মান দেওয়া আছে বাট এইটার মান দেওয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই যে আমরা ত্রিভুজের 3 বাহুর অনুপাত পড়ছিলাম, কি মনে আছে? 3:4:5 বাহুর অনুপাত, অথবা 5:12:13, অথবা 8:15:17, মনে আছে না নাই? এই দেখছেন এখানেও এসে কাজে লাগতেছে, এখানে এসেও এই 3টা অনুপাত কাজে লাগতেছে। তাইলে এখানে 13, দেখেন অতিভুজ 13 আছে এখানে, তার মানে এই যে এই অনুপাতের মধ্যে পড়ছে, দেখছেন পড়ে আসছে আগে। তার মানে 5, দেখেন এখানে এটা একটু 5, এটা হচ্ছে 13, তার মানে এটা 12, এটা 12 দেওয়া নাই, বুঝে নিছি। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে ছোট দুই বাহুর মধ্যে একটা 5 দেওয়া ছিল, আর একটা আমরা বুঝে নিছি 12, এই যে, তাইলে 5 ইন্টু হচ্ছে 12, এই 2 দিয়ে 12 যাবে 6 বার, 6 আর 5 গুণ করলে 5 6 30, তাহলে আমাদের উত্তর হচ্ছে 30। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, একজন আমাকে প্রশ্ন করছে যে ভাই আমার এই অনুপাত মনে না থাকলে আমি কি করব? কোনো সমস্যা নেই, এই সমকোণী ত্রিভুজের একটু তাকান, এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ 13, এটা দেওয়া আছে 5, তো আমার সমস্যা কি? আমি ধরলাম এটা x, কারণ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তার মধ্যে ছোট দুই বাহুর মধ্যে এক বাহুর মান দেওয়া আছে আর এক বাহুর মান দেওয়া নাই, তাহলে আমরা কি করব? আর এক বাহুর মান বের করব কিভাবে?
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে না, পিথাগোরাসের উপপাদ্য। এই বাহুর মান দেওয়া আছে আর এই বাহুর মান দেওয়া আছে, তাহলে এই বাহুর মান বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে এখানে অতিভুজ 13, তাহলে অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটা সমাধান করে আপনি এক্স এর মান বের করতে পারবেন, মানে এই অন্য একটা বাহুর মান বের করতে পারবেন। যদি আপনি নাই জানেন বা এখানে এমন একটা মান দেওয়া আছে যে অজানা মান, ওই অনুপাতের মধ্যে পড়ে নাই, তখন কি করতে হবে? তখন তো বের করতে হবে এই বাহুটা কেমন। আমার কথা কি বুঝছেন? বুঝছেন বিষয়টা? তাহলে যদি আপনার যদি ওই অনুপাতগুলো মনে থাকে 3:4:5, 5:12:13, 8:15:17, তাহলে তো ভালো। আর যদি মনে না থাকে তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আপনি এখান থেকে এই দুই বাহুর মধ্যে আরেকটা যে বাহুটা দেওয়া নাই সেটা বের করবেন। এই যে 113 স্কোয়ার 169, 5 স্কোয়ার 25 প্লাস এক্স স্কোয়ার। এই 169, এই 25 এই পাশে এসে বিয়োগ হবে, ওই পাশে হচ্ছে এক্স স্কোয়ার। 169 থেকে 25 গেলে 144 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই স্কোয়ার এই পাশে রুট হলে 144 এর রুট ইজ ইকুয়াল টু এক্স। 144 মানে 12, তার মানে এক্স এর মান 12। ঠিক আছে? আর মুখস্থ থাকলে একটু দ্রুত হবে। এই তাহলে এই অঙ্কের উত্তর কত? হাফ ইন্টু 5 ইন্টু 12, 6 5 6 30, তাহলে উত্তর হচ্ছে 30 বর্গমিটার। যেটা উত্তর 4 নম্বর অপশন। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের অতি ভূমির দৈর্ঘ্য 12 মিটার এবং অতিভুজ 13 মিটার হলে ক্ষেত্রফল কত? এবার কি দেওয়া আছে? ভূমি 12, এই যে ভূমি 12, অতিভুজ 13, এই যে অতিভুজ 13, বলছে ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তো ছোট দুই বাহুর মধ্যে, ছোট দুই বাহু মানে তো এইটা আর এইটা, তার মধ্যে এই বাহুর মান দেওয়া আছে বাট এটা দেওয়া নাই, তাহলে এটা বের করতে হবে। হয় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য করবেন, নাহলে দেখেন এই অনুপাত মিলে গেছে 5:12:13, ওই অনুপাতের সাথে 5 12 13, এই যে এটা 13 এটা 12, এই যে 13 12 মিলে গেছে, তাহলে এটা 5 এটা 5। তাহলে ছোট দুই বাহুর মধ্যে একটা 5 একটা 12, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12, এটা দিয়ে 6 5 6 30, তাহলে এটার উত্তর 30। ক্লিয়ার? এই যে তাহলে উত্তর হচ্ছে 30 বর্গমিটার। ওকে, নেক্সট। আচ্ছা, এইবার সবাই মনোযোগ দিবেন। দেখেন মজার অঙ্ক আসছে এখন, মজা। এতক্ষণ তো ইজি ইজি করছি। এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার। অতিভুজ, এটা হচ্ছে অতিভুজের মান এবং পরিসীমা হচ্ছে 30। ক্ষেত্রফল কত? এখানে এই 30 কিন্তু পরিসীমা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এত সোজা না। হ্যাঁ, অতিভুজ দেওয়া আছে 13, অতিভুজ তো তাকান, তাহলে অতিভুজ মানে এই যে এইটা 13, আর এইটার মানও দেওয়া নাই, এইটার মানও দেওয়া নাই। যে দুইটা লাগবে তার একজনের মানও দেওয়া নাই, দেওয়া আছে পরিসীমা। আমি ধরলাম এইটা এ, এইটা বি। আমাদের এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এই ছোট দুই বাহুর গুণফল এ বি। এই যে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। এখন প্রশ্ন হচ্ছে এই পরিসীমা কি? পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে 30। পরিসীমা মানে কিন্তু এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার মানে এই তিন বাহু হচ্ছে এ প্লাস বি প্লাস 13 ইজ ইকুয়াল টু 30। এইটুক বুঝছেন? এইটুক বুঝছেন? পরিসীমা মানে তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। এই 13 এই পাশে বিয়োগ করলে এ প্লাস বি বেরোবে। এ প্লাস বি ইকুয়াল টু 30 মাইনাস 13। এই যে 13 এই পাশে বিয়োগ হলো, 30 থেকে 13 গেলে 17। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 17। একটু তাকান তো, এদিকে তাকান। এই যে 30 বিয়োগ করলে এ প্লাস বি ইকুয়াল টু 17। এ প্লাস বির মান বের হয়েছে 17, কিন্তু আমার তো ভাই এ প্লাস বির মান লাগবে না, আমার তো লাগবে এর মান বির মান, মানে এই দুটার গুণফলের মান লাগবে, তাই না? তাই এখন এই 13, এই অতিভুজ 13 দেখে আমার একটা অনুপাত কি মনে পড়তেছে না? 5 12 13। এই অনুপাতে যে অতিভুজ যদি 13 হয়, তাইলে লম্বভূমির একজনের মান 5 হবে, একজন 13 হবে, তাই কিনা? তাইলে 5 হবে আর একজন 12 হবে। তাহলে এইটাকে যদি আমি 12 ধরি আর এটাকে যদি 5 ধরি, এই 5 আর 12 যোগ করে কি যে এ প্লাস বি কি 17 হয়? ইয়েস, তার মানে মিলে গেছে। কথা কি বলছে? তার মানে মিলে গেছে। আমি যে আইডিয়া করছি সেটা এই ইকুয়েশনটা আমাকে সেই প্রমাণটাও দিবে। এই এ প্লাস বি মানে এই দুইজনের যোগফল হচ্ছে 17। তাহলে আমার অনুপাতটা ছিল কত? 5 12 13। তো আমরা দেখতে পাচ্ছি এই 5 আর 12 মানে এ আর বি যোগ করে 17 হয়েছে। তার মানে আমি বুঝে গেছি আমার সেই অনুপাতটা 5 12 13।
তার মানে আমাকে এখন এই ছোট দুই বাহুর একটাকে 12 একটাকে 5 ধরে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে হাফ ইন্টু এটা হচ্ছে 5 12, এটা দিয়ে 6 বার যাচ্ছে, 5 6 30, তাহলে আমাদের উত্তর 30। বুঝছেন কিনা বলেন প্লিজ। না না, সবসময় এটা বুঝতে হবে, একটু তাকান। এই জায়গাতে এই দুইটার যোগফল 13 17, এই জন্য আমি টেস্ট তো করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা যদি লিখিত পরীক্ষা আসে, একটু তাকান, এই জিনিসটা যদি লিখিত পরীক্ষা আসে তখন সলভ করতে হবে। তখন সলভ করবেন কিভাবে? তাহলে আমরা অতিভুজ দেওয়া আছে 13, আমি এই ভূমিকে এ ধরবো, লম্বকে বি ধরবো। আমি ধরে নিব, এই কথা কিন্তু বলতে হবে যে ধরি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি এ এবং লম্ব বি, ব্যাস। অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি, এই কথা কিন্তু লিখতে হবে। এখন এই ক্ষেত্রফল যদি বের করতে চান আপনার এর মান লাগবে, বির মান লাগবে, বাট এ বি কিছুই দেওয়া নাই, দেওয়া আছে অতিভুজ। পরিসীমা দেওয়া আছে 30। এখন আমরা জানি পরিসীমা ইজ ইকুয়াল টু, দেখেন পরিসীমা ইজ ইকুয়াল টু কত? পরিসীমা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 30। এখন পরিসীমার সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল। তো 3 বাহু, একটা হচ্ছে এ ধরছি, একটা বি ধরছি, আর একটা 13 দেওয়া আছে। তাহলে পরিসীমা মানে a প্লাস বি প্লাস 13 ইজ ইকুয়াল টু 30। এটা কিন্তু লিখিত ফরম্যাট দেখাচ্ছি। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 13, এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে 30 মাইনাস 13, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 17। এটা আপনি, কিন্তু আপনার লাগবে কি? আপনার লাগবে ক্ষেত্রফল বের করতে গেলে এর মান লাগবে, বির মান লাগবে। এখন আপনি a প্লাস বি পাইছেন, দেখেন এদিকে তাকান, আপনি a প্লাস বি পাইছেন, কিন্তু আপনি এর মান বির মান বের করতে গেলে কিভাবে করবেন? এ বি তো পাচ্ছেন না। এখন একটু দেখেন, এই জায়গাতে কিন্তু আরো একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। এটা পরিসীমার সূত্র অ্যাপ্লাই করলাম। কেন পরিসীমার সূত্র অ্যাপ্লাই করলাম? যেহেতু অঙ্কে পরিসীমা দেওয়া আছে। এখানে কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। তাই লিখবেন পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার মানে 13 স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায় না? যায় না? যায়। 13 স্কয়ার 169 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 169। ব্যাস। এইবার এইটা আর এইটাকে কাজে লাগায় আমাকে বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করে a আর b এর মান বের করতে হবে। দেখেন, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। জানি না? এই সূত্র কেন ব্যবহার করলাম? যেহেতু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান একটা বের করছি, আবার a প্লাস b এর মান দেওয়া আছে। খেয়াল করেন, a প্লাস b এর মান দেওয়া আছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু আমরা বের করছি। এই জন্য এই দুইটাকে ব্যবহার করতেছি। ঠিক আছে? দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 169, a প্লাস b এর মান 17, এই তার উপর আছে স্কয়ার মাইনাস 2ab। এই 169 আর 17 স্কয়ার 289 মাইনাস 2ab। এখন আমার যেহেতু এই ab এর মান লাগবে, বুঝছেন? ab এর মান ক্ষেত্রফল বের করতে গেলে এই মাইনাস 2ab এই পাশে নিয়ে আসবো, প্লাস হয়ে যাবে, 169 এই পাশে যায় মাইনাস হবে। এই মাইনাস 2ab এই পাশে চলে আসলো একবারে, এই পাশে আছে 289, এই 289, এই 169 এই পাশে প্লাস আছে, এই পাশে যায় বিয়োগ হবে। তাহলে এই পাশে হচ্ছে 2ab ইজ ইকুয়াল টু 289 থেকে 269 গেলে 0 2 1 120। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে ab। এই 2 এই পাশে যে ভাগ হলে 120 ডিভাইডেড বাই 2, তাহলে ab এর মান হচ্ছে 60, ab এর মান 60। এই ab এর মান আমরা বের করতে সক্ষম হয়েছি। ক্লিয়ার? দেখেন, আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? হাফ, এই যে হাফ ইনটু ab। দেখছেন, a এবং b এর মান আলাদা আলাদা করে বের করা লাগছে না এই কোশ্চেনে, কারণ আমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ab। এই ab এর মানটাই বের হয়ে গেছে। খেয়াল করে দেখেন, পুরো ab এর মান বের হয়ে গেছে। হ্যাঁ, এখন লিখবেন অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু ab। হাফ ইনটু ab এর মান হচ্ছে 60, এই 2 দিয়ে 60 এর মধ্যে যাবে 30 বার, তাহলে উত্তর হচ্ছে 30 বর্গমিটার। এখন আমার প্রশ্ন হলো, এই কোশ্চেন যদি পরীক্ষাতে আসে,
এই কোশ্চেন যদি পরীক্ষাতে আসে, খেয়াল করেন প্লিজ, এই কোশ্চেন যদি পরীক্ষাতে আসে তাহলে ওই অনুপাত মুখস্থ যদি না থাকে তাহলে কিন্তু করে আসতে পারবেন না। হ্যাঁ, ওই অনুপাতটা মুখস্থ যদি না থাকে তাহলে করে আসা কঠিন, কারণ এত বড় প্রসেস তো আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে ওই 3টা অনুপাত 3:4:5, 5:12:13, 8:15:17, অঙ্কটা বুঝছেন কিনা, লিখিত ফরম্যাটটা বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করেন। লিখিত ফরম্যাটটা বুঝছেন কিনা আমাকে একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি আছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখেন এই একই কোশ্চেন আসছে এবার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13, তার মানে অতিভুজের দৈর্ঘ্য দিয়ে আছে 13, এই যে এই মানটা 13, বলছে ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইন্টু, ধরলাম এই ভূমি হচ্ছে এ, লম্ব হচ্ছে বি, তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এ ইন্টু বি। এখন প্রশ্ন হচ্ছে আমার শুধু অতিভুজের মান দেওয়া আছে 13, এই দুইটার মান দেওয়া নাই, তাই কিনা? এই দুইটার মান দেওয়া নাই। তাহলে এখন এই 13 দেখে, অতিভুজ 13 দেখে আমাদের যে 3টা অনুপাত আছে 3:4:5, 5:12:13, হ্যাঁ, তারপর 8:15:17, তাহলে এদের মধ্যে অতিভুজ 13 এই যে এখানে দেখছেন, তার মানে আমার বুঝতে পারতেছি এই অনুপাত থেকে অঙ্কটা আসছে। তাহলে অতিভুজ 13 হলে এই যে আর দুই বাহু হচ্ছে 5 আর 12, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6 বার যাবে, আবার 30, 5 6 30, ক্লিয়ার? 5 6 30। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, আগের অঙ্কটা যেমন মূল নিয়মে করতে পারছেন যত বড়ই হোক, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মূল নিয়মে সূত্রে ফেলে হবে না, কারণ আগের অঙ্কে আমাদের এই অতিভুজের মান ছাড়াও আরেকটা ডাটা দেওয়া ছিল, আরেকটা ডেটা দেওয়া ছিল, সেটা হচ্ছে পরিসীমা, কিন্তু এখানে কিন্তু সেই পরিসীমাটা দেওয়া নাই। তাহলে এখানে কি হবে? এখানে আপনি শুধু পিথাগোরাসের উপপাদ্য, এই যে 13 স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 169। তার মানে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার 169 হবে। এইবার আপনাকে দেখতে হবে যে এখানে দুইটা বর্গ সংখ্যার যোগফল 169, তারা কারা কারা? আপনি 100, এই স্কোয়ার হলো 25, এই b স্কোয়ার হলো 144, এগুলা এরকম ধরে বলতে হবে যে ধরি a স্কোয়ার ইকুয়াল টু 25, b স্কোয়ার ইকুয়াল টু 144, অতএব a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 12। হ্যাঁ, তাহলে এইভাবে যদি ধরে ধরে মিলাতে হবে, কিন্তু আমি আবার বলছি লিখিত অঙ্ক করার মতো ডেটা এখানে সাফিসিয়েন্ট ডেটা দেওয়া নাই, মানে লিখিত ফরম্যাটে করার জন্য যতগুলো ডেটা দরকার সব দেওয়া নাই। হ্যাঁ, এটা এমসিকিউ পরীক্ষার কোশ্চেন, কিন্তু এমসিকিউ পরীক্ষায় মানে লিখিত এই ধরনের প্রশ্ন আসবে না, এরকম প্রশ্ন আসবে না, শুধু যেমন আগেরটা লিখিত আসতে পারে, কারণ আগেরটা লিখিত ফরম্যাট সলভ করা পসিবল। হ্যাঁ, যেটা অতিভুজের সাথে পরিসীমার মান দেওয়া ছিল, বাট এই কোশ্চেনে শুধু অতিভুজ দেওয়া আছে, এক্ষেত্রে শুধু তারাই অঙ্কটা করতে পারবে যারা এই অনুপাতগুলো মনে রাখতে পারছে, তাছাড়া করা সম্ভব না। ওকে, নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক। দেখেন ক্ষেত্রফল দেওয়া আছে, এবার ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 12 একক হলে অপরটি কত? এখানে যে সমকোণ সন্নিহিত বাহুদ্বয়, খেয়াল করেন, সমকোণ সন্নিহিত বাহুদ্বয় মানে কি জানেন? মানে সমকোণের সাথে লেগে আছে যে দুইটা বাহু, সমকোণ সন্নিহিত বাহুদ্বয় মানে এই যে এটা সমকোণ, সমকোণ সন্নিহিত বাহুদ্বয় মানে এই দুইটা, মানে ওই ছোট দুই বাহু। সমকোণ সন্নিহিত বাহুদ্বয় বলতে ওই ছোট দুই বাহুকে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে 144, আর এই সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যে একটা 12, তাহলে এটা 12 বলছে। তাহলে এইটা কত? আমি ধরলাম এইটার মান হচ্ছে x। এখন আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু এই যে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহুর মধ্যে একটা 12 দেওয়া আছে, আর একটা জানি না, এটা বের করতে বলবে, বলছে ধরলাম x, আর এই এরিয়ার মান দেওয়া আছে 144, তাহলে এটার পরিবর্তে 144,
ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, আচ্ছা হাফের দরকার নেই, এই 2 দিয়ে এটা যাবে 6 বার, তাহলে 6 ইন্টু এক্স। আমার যদি এক্স এর মান বের করতে বলছে তাহলে 6 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, 144 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু এক্স। 6 দিয়ে 14 এর মধ্যে যাবে 2 বার, 6 দুগুণী 12, থাকলো 2, 2 এর পরে 2 মানে 24, সরি 2 এর পরে 4 মানে 24, 4 6 24, তার মানে 24, তার মানে এক্স এর মান 24, ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 24, এক্স এর মান 24, এক্স এর মান 24, ক্লিয়ার? ওকে, নেক্সট, সবাই একটু মনোযোগ দেন। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে x মিটার এবং x প্লাস 3 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল 170 বর্গমিটার হলে x এর মান কত? আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে x মিটার এবং x প্লাস 3 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে 170, বলছে x এর মান কত। এখন আমরা একটু আগে কি পড়ে, আচ্ছা দেখেন, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণ সংলগ্ন বাহু মানে সমকোণ সংলগ্ন বাহু মানে এইটা আর এইটা, বুঝছেন? মানে সমকোণের সাথে লেগে আছে যে দুইটা বাহু, তাহলে সমকোণের সাথে লেগে আছে এই বাহু আর এই বাহু। একটা হলো x, তাহলে এটা x, আর একটা হলো x প্লাস 3, তাহলে এটা হলো x প্লাস 3। বলছে এর ক্ষেত্রফল দেওয়া আছে 170। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহুর মধ্যে একটা হলো x আর একটা হলো x প্লাস 3, তাই কিনা? তাহলে এই এরিয়ার মান দেওয়া আছে 170, ওকে ফাইন, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু x প্লাস 3। এখন এখানে তো এইগুলা x এর মান বের করতে হবে, তাহলে এই 2 এই পাশে গুণ আছে, সরি এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে, এই 2 170 এর সাথে গুণ হবে, তাহলে 170 ইন্টু হচ্ছে 2 ইজ ইকুয়াল টু x ইন্টু x প্লাস 3। 70 দুগুণী 17 দুগুণী 34, 340 ইজ ইকুয়াল টু x ইন্টু x প্লাস 3। এই লাইনে আসার পরে আপনি অঙ্কটা অপশন টেস্ট করতে পারেন। সবাই তাকান প্লিজ, এই লাইনে আসার পরে আপনি অঙ্কটা অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট কিভাবে? যেহেতু আমাদেরকে নির্ণয় করতে বলছে x এর মান, তাহলে অপশনে কিন্তু x এর মান দেওয়া থাকবে, তাই কি না? তাহলে এখন এই x এর মান আমার এই অপশন থেকে ধরে এখানে বসায় দেখতে হবে গুণফল 340 হয় কিনা, কারণ এই যে ইকুয়াল সাইন দেওয়া আছে, মানে এই পাশ আর এই পাশ সমান। তাহলে x এর মান প্রথমে 16 ধরেন, দেখেন এদিকে তাকান, তার মানে x ইন্টু x প্লাস 3, এই দুইটার গুণফল হবে 340। তাহলে x এর মান 16 ধরেন, তাহলে x এর মান যদি 16 হয় ইন্টু এই যে 16, x এর মান 16, 16 সাথে 3 গুণ করলে 19, 16 আর 3 19 ইজ ইকুয়াল টু 340। এই দুইটা গুণ করে 340 হয় কিনা? প্রথমে গুণ করলে কেমনে করবেন? এই 9 আর 6 গুণ করে 6 9 54 4, আর করারই দরকার নেই, কারণ এই পাশে 340, এই পাশে লাস্টে 0 আছে, তার মানে এদের গুণফলের লাস্টেও 0 থাকবে। তাহলে আমি 9 আর 6 গুণ করে পাইছি 4, তা লাস্টে তো 4 আসতেছে, 0 তো আসতেছে না, তাই আর গুণটাই করবো না, এই গুণটাই আর করবো না। এবার 17 দিয়ে টেস্ট করেন, তাহলে x এর মান 17 ইন্টু 17 প্লাস 3 মানে 20 ইজ ইকুয়াল টু 340 হয় কিনা? 17 দুগুণী 34 আর একটা শূন্য, 340 ইজ ইকুয়াল টু 340, মিলে গেছে। 17 দিয়ে আমি এই দুই পাশ মিলে গেছে, তাই আমাদের উত্তর 17, তাই আমাদের উত্তর 17, ক্লিয়ার? উত্তর 17। এখন একজন প্রশ্ন করছে, ভাই এ তো গুজা মিলে নিয়ম করে দিলেন, মূল নিয়ম কি? মূল নিয়ম করে দিচ্ছি, সমস্যা নাই। এই পাশে আছে 340, সরি এই পাশে আছে 340 আর ওই পাশে আছে x, গুণ করে দেন, x আর x গুণ করলে x স্কয়ার, x আর 3 গুণ করলে 3x, তাহলে x স্কয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 340। এই ইকুয়েশন ঘুরায় দেন, এটা এই পাশে নিয়ে আসেন, এটা ওই পাশে নিয়ে যান, তাহলে x স্কয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 340। এই 340 এই পাশে নিয়ে আসেন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে মিডল টার্ম করে সমাধান করতে হবে। 340 এই পাশে নিয়ে আসেন, তাহলে x স্কয়ার প্লাস 3x, 340 এই পাশে আসলে মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করতে হবে, এই 340কে ভেঙে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের বিয়োগফল হবে 3, এই যে মাঝখানে 3 আছে। 340, এদিকে তাকান, 0 ভুলে যান, 0 ভুলে যায়, এই 34 চিন্তা করেন, 34কে ভাঙেন তো, 34কে ভাঙার একমাত্র উপায় 2 গুণ 17, তার সাথে যে 0 আছে না, এদিকে তাকান, তাহলে 2 গুণ 17, আর ওই 0টা এখানে বসাই দিলে তো বড় সংখ্যা হয়ে যাচ্ছে, 2 আর 170, এই 0টা এখানে বসাই দেন, তার মানে 20 আর 17, দেখেন 20 আর 17 এর বিয়োগফল 3, তার মানে আমরা বুঝে গেছি 340কে ভাঙতে হবে 20 আর 17 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 20 কমন নিলে x মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় এইটা 0 না হলে এটা 0, তাহলে হয় x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, তো এই 20 ওই পাশে গেলে x ইকুয়াল টু মাইনাস 20
এখন এক্স এর মান তো নেগেটিভ হতে পারে না, কারণ এক্স তো ত্রিভুজের বাহুর সাথে রিলেটেড, ত্রিভুজের বাহুর মান কখনো নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়, বলবেন যে এক্স এর মান নেগেটিভ হতে পারে না, কারণ এক্স তো ত্রিভুজের বাহুর মান, তাই না? আর ত্রিভুজের বাহুর মান কখনো নেগেটিভ হয় না, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। হ্যাঁ, তাহলে হয় এটা 0, তাহলে এক্স মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 17, তার মানে এক্স এর মান 17, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয় নেগেটিভ আসার কারণে। নেক্সট হয়েছে? আচ্ছা, এবার দেখেন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য, খেয়াল করেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য 0.2 এবং 0.3 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহু, তার মানে ছোট দুই বাহু, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহুর মধ্যে একটা হচ্ছে 0.2 আর একটা হচ্ছে 0.3। ওকে, তাহলে হাফ ইন্টু এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে 2, নিচে হচ্ছে 10, এই পয়েন্ট তুলে দেন, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 10, এই 2 দিয়ে 2 ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো 10, 10 100, 3/100, উত্তর 3/100, 3/100। একের পরে 2টা শূন্য, তার মানে দশমিকের পরে 2 ঘর হবে, তার মধ্যে উপরে যা থাকবে সেটা বসাই দিবেন, কিন্তু তাহলে তো 1 ঘর হলো, 2 ঘর হতে হলে দশমিকের পরে আরো একটা ঘর দিতে হবে না, সেই ঘর হচ্ছে 0, তাহলে 0.03, তাহলে উত্তর হচ্ছে 0.03, 0.03। ওকে, নেক্সট কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য 8 এবং 6। এখানে কিন্তু উল্লেখ করে দিছে, দেখেন এখানে উল্লেখ করে দিছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য 8 মিটার 6 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহু মানেই তো ছোট দুই বাহু, তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহুর একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 6, এটা দিয়ে যাবে 4 বার, 4 6 24, উত্তর হচ্ছে 24। ক্লিয়ার? নেক্সট, কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখেন এখানে কিন্তু উল্লেখ নাই যে এটা সমকোণী ত্রিভুজ, বাট আমি এই বাহুর দৈর্ঘ্যের মানগুলো দেখে বুঝে গেছি এটা সমকোণী ত্রিভুজ, এই যেটা এই বাহুর দৈর্ঘ্যের মান দেখে, কারণ এটা হচ্ছে 3:4:5, এই তার ডাবল, এই যে এই অনুপাতের ডাবল, মনে আছে? এই অনুপাতের ডাবল, খেয়াল করছেন? এই পুরো অনুপাতটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, এই যে 6 8 10, তার মানে এটাও সমকোণী ত্রিভুজ। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সমকোণী ত্রিভুজের ক্লাসে যথেষ্ট আলোচনা করছি। ওকে, আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। ছোট দুই বাহুর মধ্যে একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8, তাহলে 6 ইন্টু 8, এটা যেটা যাবে 3 বার, 3 8 24, তাহলে উত্তর হচ্ছে 24। এখন বলে নেই এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ উল্লেখ নাই, বাট আমি এই জিনিসটা দেখে বুঝছি সমকোণী ত্রিভুজ। এখন আপনি যদি না বোঝেন যে এটা সমকোণী ত্রিভুজ, তাইলে কি করবেন? তাই না, এমন তো হতেও পারে যে সমকোণী ত্রিভুজ বুঝতে পারেন নাই, তখন কি করবেন? আপনি যদি না বোঝেন এটা সমকোণী ত্রিভুজ, তখন কি করতে হবে আজকের ক্লাসে বোঝাইতে পারতেছি না, আগামী ক্লাসে এটা আমরা মানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, অন্য কোনো কিছু বলা নাই, যে ত্রিভুজের জাস্ট 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আলাদা সূত্র আছে, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, আজকে না, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারছি সমকোণী ত্রিভুজ, তাই করে ফেলছি। এবার সূত্র 3, এই ত্রিভুজের ক্ষেত্রফলের যত ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ সূত্র 3, যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই 3 নাম্বার সূত্র থেকে আসছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 6টা সূত্র না, তার মধ্যে এই 3 নাম্বার সূত্র হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিসিএস পরীক্ষাতে না হলেও 5 বার আসছে এই সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় থেকে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সমবাহু। দেখেন একটু আগে আমরা পড়ছি কিন্তু সমকোণী, আর এখন পড়তেছি সমবাহু। সমবাহু মানে কি? যে ত্রিভুজের কয়টা বাহু? 3 বাহু না, 3 বাহুর 3টা বাহুই সমান, 3 বাহুর দৈর্ঘ্য সমান, তাকে আমরা বলতেছি সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। ওকে,
তাহলে সমবাহু ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকাচ্ছি এখানে। এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি। সমবাহু ত্রিভুজ মানে 3 বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এইটাও এ, এই বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আমি ধরে নিলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, সরি এ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এক্সও ধরতে পারেন, আবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আপনি বিও ধরতে পারেন, সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই সূত্র, এইটাই সূত্র। শোনেন, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এটা সূত্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এটা সূত্র। ত্রিভুজের মাদার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে না? অবশ্যই হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমিকে আমি এই বিসি কে ভূমি ধরলাম, আপনি যে কোনোটাকে ভূমি ধরতে পারেন। বিসি কে ভূমি ধরি, বিসি কে ভূমি ধরে, হ্যাঁ, যেটাকেই ভূমি ধরেন একই আসবে। কেন? কারণ বিসির মান এ, এটার মান এ, এটার মান এ। তাহলে বিসি যদি ভূমি হয় তাহলে হাফ ইন্টু এই ভূমি মানে কিন্তু এই এ, এই যে এ, ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা কত বলেন তো? এদিকে তাকান, এখানে কি উচ্চতা কত? এখানে উচ্চতা কত? এখানে উচ্চতা দেওয়া নাই। এদিকে তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন, এখানে বুঝতে হবে। হ্যাঁ, এখানে উচ্চতা কত দেওয়া নাই। যা দেওয়া থাকে না সেটা ধরে নিতে হয়, যা দেওয়া থাকে না সেটা ধরে নিতে হয়। আমি ধরে নিলাম এই ত্রিভুজের উচ্চতা, উচ্চতা মানে তো এই ভূমি ধরছি। কাকে ভূমি ধরছি? বিসি কে। তাহলে ভূমি যদি এটা হয় তাহলে এটার বিপরীত শীর্ষ মানে এখান থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে এইটা হলো উচ্চতা। এখানে উচ্চতা দেওয়া নাই, তাহলে ধরে নিলাম, তাহলে উচ্চতা হলো এইচ। সবাই খুবই মনোযোগ দিয়ে একটা কথা শুনেন, কোনো কিছু যদি কোশ্চেনে ধরে নেওয়া হয়, সেই ধরে নেওয়া জিনিস মূল ফর্মুলাতে রাখা যাবে না। যা ধরে নিবেন তা মূল জায়গাতে রাখা যাবে না। তাহলে এই এইচ কিন্তু এই প্রশ্নের অংশ না। এইচ আমরা ধরে নিচ্ছি উচ্চতা, তাহলে এই এইচ কিন্তু এই সূত্রে রাখা যাবে না। মানে এই এইচ এর মান এখন এখান থেকে সামহাউ যেভাবেই হোক এই এর মাধ্যমে বের করে এখানে বসাই দিয়ে এইচ কে ভ্যানিশ করতে হবে, এটাই আমাদের কাজ। এইচ তো ধরে নিছি। তাহলে একটু তাকান প্লিজ। এই যে এইটুক অর্ধেক চিন্তা করেন, অর্ধেক আমার এইচ এর মান লাগবে। এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। কেন? কারণ এই যে এটা তো লম্ব উচ্চতা, তাই না? তাহলে এই পুরোটা যদি এ হয় তাহলে এইটুক হলো a/2, অর্ধেক। কারণ এই পুরোটা এই যে, তাহলে এটা তো এর উপর লম্ব হয়েছে এবং সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে এই পাশে আছে এর অর্ধেক a/2, এই পাশে আছে এর অর্ধেক a/2। তাহলে এ বি, আর এটার নাম দিলাম হচ্ছে আমরা পি। এ বি পি, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝছেন কিনা বলেন? এটা সমকোণ। তাইলে এ বি পি সমকোণী ত্রিভুজ, বুঝছেন? সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, এটা আমি ভূমি ধরতেছি, এটাকে লম্ব ধরলাম। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে এ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি মানে কিন্তু এই পুরোটা না, এবার এই সমকোণী ত্রিভুজের জন্য এই সমকোণী ত্রিভুজের ভূমি কিন্তু এই যে এইটুক মানে a/2। তাহলে ভূমি স্কয়ার মানে a/2 এর স্কয়ার, a/2 এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস এই স্কয়ারটা এর উপর আছে, 2 এর উপর আছে, এর উপর স্কয়ার মারলে a স্কয়ার, এই 2 এর উপর স্কয়ার মারলে 4। এখন আমার তো টার্গেট এই এইচ এর মান বের করা, তাই না? তাহলে এই এইচ স্কয়ার রেখে দেন, এই a স্কয়ার বাই 4 এই পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে আছে a স্কয়ার, এই a স্কয়ার বাই 4 এই পাশে আসলে মাইনাস a স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু এই পাশে আছে h স্কয়ার। লসাগু হচ্ছে 4, তাহলে এই পাশে আছে 4a স্কয়ার মাইনাস h স্কয়ার, সরি a স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার। তাহলে 4a স্কয়ার থেকে একটা a স্কয়ার গেলে পরে 3a স্কয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু h স্কয়ার। কিন্তু আমার তো লাগবে h এর মান। তাহলে কি আসলো? h স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার বাই 4। এখন আমরা যদি h বের করতে চাই তাহলে এই স্কয়ারটা এই পাশে রুট হবে। তাহলে h ইকুয়াল টু রুট 3a স্কয়ার বাই 4। এখন এই 3 এর তো রুট হয় না, 3 এর রুট হয় না,
তাহলে এই রুটটা 3 এর উপর থেকে যাবে, আর এই স্কোয়ার আর রুট কেটে এর উপর থেকে রুট স্কোয়ার চলে যাবে। দেখেন এই এর উপর থেকে স্কোয়ার রুট কেটে এ হয়ে যাবে, আর এই 4 এর রুট হচ্ছে 2, তাহলে এইচ এর মান বেরোলো √3a/2। তাই এই এইচ এর মান এখন এখানে বসাই দিব, তাহলে হাফ ইন্টু a ইন্টু এইচ এর মান হচ্ছে √3a/2। এখন এই সবগুলা যদি গুণ করি তাহলে উপরের গুলা উপরের সাথে গুণ, নিচের গুলা নিচের সাথে গুণ। এই 1 এই a এই √3, a কিন্তু উপরে আছে, তাহলে এই উপরে আছে √3, এই যে √3, এই a আর a গুণ হয়ে যাবে a স্কোয়ার, আর নিচে আছে 2 আর 2 গুণ করলে 4। তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু কি আসলো √3a²/4। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা লাস্ট লাইন পাইলাম √3a²/4। তাহলে আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা পরীক্ষায় আসছে, জানেন এই ফর্মুলা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? √3a²/4, √3a²/4 মুখস্থ করে ফেলবেন। যেখানে এই এ হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাইলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এই ফর্মুলাটা আপনাকে মুখস্থ রাখতে হবে, √3a²/4। কিভাবে আসছে? খুবই সিম্পল, জাস্ট এই উচ্চতা এইচ এর মানটা বের করে বসাই দিছে। দেখেন, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4। এটিএম মেথডে মনে রাখবেন, যেখানে এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমি আবার বলছি, এই সূত্র কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই সূত্র কেবল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। মানে সমবাহু ত্রিভুজ হলেই কেবল এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, না হলে যাবে না। আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা যে কোনো ত্রিভুজ হলেই হবে, কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে হলে অবশ্যই সমবাহু ত্রিভুজ হতে হবে। এখন এখানে যে এটা কি, এই এ মানে কিন্তু এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। কিন্তু এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তখন কিন্তু এখানে এ দেওয়া যাবে না, এর পরিবর্তে এক্স দিতে হবে। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, তখন কিন্তু এখানে বি দিতে হবে। মানে এই এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ওকে, এখন সমবাহু ত্রিভুজ রিলেটেড যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসছে আমরা সেগুলো সলভ করব। দেখেন, এই যে 38তম বিসিএস পরীক্ষায় সরাসরি এই সূত্রটা এসছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, দেখছেন বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা কি জানি? √3a²/4, √3a²/4। আবার দেখেন, এখানে কিন্তু এই √3/4a², ভাইরে এই স্কোয়ারটাই পাশে আছে মানেই উপরের সাথে গুণ আছে, মানে এরকম থাকাও যায়, এরকম থাকাও তাই। এই স্কোয়ার পাশে আছে মানে উপরের সাথে গুণ আছে, কারণ এই স্কোয়ারের নিচে কিছু নেই মানে 1 আছে। এবার গুণ করেন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বুঝছেন? তাহলে √3/4a², অনেকে আবার এরকম পড়ে √3/4a², কোনো সমস্যা নাই, √3a²/4, √3/4 ইন্টু a²। ক্লিয়ার? 1 নাম্বার অপশন রাইট। ওকে, নেক্সট, এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। দেখেন, এখানে বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। খেয়াল করেন, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। দেখছেন, এবার এক্স কিন্তু বাহুর দৈর্ঘ্য এ ছিল, আগের কোশ্চেনে। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স হলে ত্রিভুজটি ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত? র হবে। হ্যাঁ, এখন আমরা কি জানি? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4। এই এ হলো বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে এক্স আছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এর পরিবর্তে এক্স দিতে হবে। তাইলে √3/4 এই স্কোয়ারের জায়গায় x², তাহলে √3/4 এই x², এই যে বি নাম্বার অপশন, √3/4 x², বি নাম্বার অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। দেখেন, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সবাই মনোযোগ দিবেন। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন সমবাহু ত্রিভুজের একটা বাহু 16, একটা বাহু 16 মানে তো সব বাহু 16, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু √3a²/4। দেখেন, তাহলে √3a², এ মানে বাহুর দৈর্ঘ্য, বাহু মানে 16, তাহলে 16², নিচে হচ্ছে 4। ভাইয়া একটু তাকান, এই 16² মানে 256, লেখার দরকার নাই। 16² মানে 16 গুণ 16 লেখেন, তাহলে কাটাকাটি করতে সহজ হবে। আপনি খালি বড় করবেন কেন? নিচে 4, এই 4 দিয়ে এটা যাবে 4 বার, 4 16 তে 64। দেখেন, এখানে 4 16 তে 64,
তার সাথে √3 গুণ আছে, তাহলে 64 ইন্টু √3, তাহলে উত্তর হচ্ছে 64 √3, তাহলে সি নাম্বার অপশন, 64 √3। ওকে, নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে উহার ক্ষেত্রফল কত? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে √3 a²/4, তাহলে √3 এ মানে 2, তাহলে 2 স্কয়ার a², এ মানে 2 তার উপরে c², নিচে 4, এই 2 স্কয়ার মানে 4, তাহলে √3 ইন্টু 4 ডিভাইডেড বাই 4, 4 4 কাটা থাকলো √3, তাহলে আমাদের উত্তর √3 আছে অপশন, এই যে এ নাম্বার অপশন আছে √3। ওকে, নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজ, আচ্ছা এটা আমি করে দিব পরে, এটা করে দিব পরে, হ্যাঁ 31 নাম্বার থাকলো, করে দিব। 32 দেখেন, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? এক বাহুর দৈর্ঘ্য 10, এই যে এক বাহুর দৈর্ঘ্য 10, বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করে, তার মানে a = 10। ওকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল এরিয়া a = √3 a²/4, তাহলে √3, হ্যাঁ a², এ মানে 10, তাহলে 10 স্কয়ার, 10 স্কয়ার মানে 10 গুণ 10, একবারে 10 স্কয়ার মানে 10 গুণ 10, নিচে 4, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, হ্যাঁ 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তারপরে 2 দিয়ে কাটলে 5 দুগুণী 5 5 25, তার সাথে আছে √3 গুণ, তাহলে এই 5 5 25, তার সাথে √3 গুণ, তাহলে 25 √3, তাহলে উত্তর হচ্ছে 25 √3, এক নাম্বার অপশন 25 √3, 25 √3। ওকে, নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করে, তার মানে এটা হচ্ছে এ, 8 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a = √3 a²/4, তাহলে √3 ইন্টু a², এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার, 8 স্কয়ার মানে 8 গুণ 8, 64 লিখলেও হতো, সমস্যা নেই। এই 4 দিয়ে 8 এর মধ্যে যাবে 2 বার, 8 দুগুণী 16, তার সাথে √3, তাহলে 16 গুণ √3, তাহলে 16 √3 আছে অপশনে। আচ্ছা 16 √3 অপশনে নাই, এই 8 কে 4 বানিয়ে দেন, এই প্রশ্নে ভুল আছে, এটা হবে 4, হ্যাঁ এটা হবে 4, 8 না 4 হবে, এবার ক্যালকুলেশন করেন, এটা হবে 4, হ্যাঁ 4 হবে, তাহলে √3 a²/4, তাহলে √3 ইন্টু a², এ মানে 4, তাহলে 4²/4, তাহলে √3 ইন্টু 4² মানে 4 গুণ 4, নিচে হচ্ছে 4, একটা 4 একটা 4 কাটা, তাহলে 4 ইন্টু √3, 4 √3, এই যে সি নাম্বার অপশন আছে 4 √3, ঠিক আছে, সমস্যা নাই। 16 √3 আসছে, উত্তর 16 √3, আগের যে অঙ্ক ছিল সেই অঙ্ক অনুসারে উত্তর 16 √3, এখন সে অঙ্কে ভুল ছিল তাই ঠিক করে দিলাম। ওকে, নেক্সট। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2 একক হলে, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2 একক, আচ্ছা তাহলে এক বাহুর দৈর্ঘ্য মানে a = 2 একক। ওকে, 2 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3 a²/4, তাহলে √3 ইন্টু a², এই মানে 2 2²/4, তাহলে √3, এই 2² মানে 4, এটাও 2² 4, তাহলে উত্তর √3, এই যে এই অপশন, এই অপশনটা কেটে দেন, অপশন কেটে দেন, বইয়ে ঠিক থাকবে, সমস্যা নেই, হ্যাঁ উত্তর √3, এটাই বি নাম্বার অপশন, ওই √3 কেটে দিবেন, সরি 3 কেটে দিবেন, উত্তর √3, বি নাম্বার অপশনে 3 কেটে দিয়ে উত্তর √3, এখানে অপশন যাই থাক আপনি অঙ্ক ঠিক করলেই হবে। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আছে √3 বর্গমিটার, খেয়াল করেন, এবার এই √3 বর্গমিটার কিন্তু ক্ষেত্রফলের মান, মানে এরিয়ার মান, এরিয়া = √3, বলছে তার বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য মানে এই অঙ্কে এস আইছে ছোট হাতের এই, ওকে ফাইন। এখন আমরা জানি এরিয়া = √3 a²/4, এই এরিয়ার মান দিয়ে আছে √3,
আর এখানে আছে √3a²/4। আর আমাদের বের করতে হবে কিসের মান? a² এর মান, সরি এর মান। তাহলে যেটা বের করতে হবে সেটা রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই পাশে আছে √3, এই 4 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে। এই √3 এই পাশে উপরে ছিল, এই পাশে এসে নিচে আসবে, আর এই পাশে a² থেকে যাবে। যেহেতু এর মান বের করতে হবে, এটাকে রেখে দিলাম। এই √3 কাটা, তাহলে এই পাশে থাকলো 4, ওই পাশে থাকলো a²। তাহলে a² = 4, কিন্তু আমার তো a লাগবে, তাহলে a = √4, আর √4 মানে হচ্ছে 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2, 1 নাম্বার অপশন, উত্তর 2। ক্লিয়ার বিষয়টা? 1 নাম্বার অপশন। ওকে, নেক্সট 36-এ কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসলে পরে অনেকে ধরা খেয়ে যাবে, বুঝতেই পারবে না যে ভুল হয়ে গেছে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা a একক। এবার কিন্তু এই যে এ দেওয়া আছে না, এই এ কিন্তু এবার বাহুর দৈর্ঘ্য না, এবার পরিসীমা এ। বলছে ক্ষেত্রফল কত? অনেকে তো মনে করে সমবাহু ত্রিভুজ 3/4 আছে অপশনে, মেরে দিয়ে চলে আসবে। কিন্তু ভাইয়া এইখানে এ কিন্তু ভাইয়া এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য যদি প্রত্যেকটাকে যদি আমি x ধরি, এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে x প্লাস এইটা হলো a। তাহলে 3x = a, তাহলে x = a/3। মানে আমি বোঝাতে চাচ্ছি এই প্রশ্নে পরিসীমার মান a, এই বাহুর দৈর্ঘ্য তাহলে a/3। ইয়েস, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবার a/3, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a/3, এ না, এ হলো পরিসীমা। পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এই পরিসীমাকে আমি 3 দিয়ে ভাগ করলে কি 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি এ হয়, তাহলে এক এক বাহুর মান কত? এই পুরোটাকে 3 দিয়ে ভাগ করলে a/3। এইবার তাকান, এখন এরিয়ার সূত্র কি? এরিয়া হচ্ছে √3, একটু তাকান, a²/4। এটা হলো মূল সূত্র। যেখানে এ ছিল হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর মান, কিন্তু এখানে বাহুর মান এ না, a/3, তাই এই এর জায়গায় a/3 বসাতে হবে ভাইয়া। তার মানে √3 ইন্টু এই এর পরিবর্তে বসাতে হবে a/3 এর হোল স্কয়ার, নিচে হলো 4। বুঝছেন? তাকান, তাহলে √3 ইন্টু, আচ্ছা এই √3/4 আলাদা করে দিই, √3/4 আলাদা করে দিলাম, এটা আলাদা করে দিলাম, ইন্টু এইটুকু আলাদা করে লিখলাম, এই স্কয়ার, আর নিচে হচ্ছে 9। আমার এই জিনিসটা বুঝছেন? এই জিনিসটা বুঝছেন? তাহলে এটা কি হলো? √3a² 4 × 9 = 36, কিন্তু এরকম কোনো অপশন নাই। তার মানে বুঝতে হবে এখানে আরো কিছু ভাঙা যাবে। এই 9 কে আবার ভাঙা যায়, দেখেন। তাহলে উপর আছে √3a², নিচে আছে 4। এই 9 কে ভেঙে লেখা যায় 3 × 3। এখন একটা 3 মানে কি 2টা √3 গুণ থাকা না? এটা তো জানেন, একটা 3 মানে 2টা √3 গুণ থাকা। তার মানে এই 3 এর মধ্যে 2টা √3 আছে। বুঝছেন? তাহলে এই √3 দিয়ে 3 কে কাটলে একটা √3 থাকবে। মনে মনে ভাবেন, এই 3 এর মধ্যে 2টা √3 আছে, তার মধ্যে একটা √3 কেটে গেলে একটা √3 থাকে। তাহলে উপরে থাকলো a², আর নিচে থাকলো 3 × 4 = 12, তার সাথে √3, তাহলে 12 √3, a² / 12 √3। বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। না বুঝলে বলেন প্লিজ, না বুঝলে বলতে হবে। আমি একটু পানির বিরতি দিলাম, না বুঝলে বলেন। জ্যামিতির সব ক্লাস একসাথে দেওয়াই আছে, আপনি খুঁজে না পেলে বিপদ। জ্যামিতি গ্রুপের ফিচার অপশনে যান, দেখেন সব ক্লাস একসাথে দেওয়া আছে। না বুঝলে কোথায় বোঝেননি প্লিজ কোশ্চেন করেন, আমি বুঝাই দিব। কোথায় বোঝেন না সেই জায়গায় উল্লেখ করতে হবে। আরেকবার বললে তো হবে না, কোথায় বোঝেননি সেটা বলতে হবে, যে এখানে বুঝিনি। আচ্ছা, প্রথম অংশ আরেকবার দেখেন। আমাকে বলেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3a² / 4 না? এটা তো আপনি জানেন।
√3a²/4 এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে এই এ হলো ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য। বাট এই প্রশ্নে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, এই প্রশ্নে দেওয়া আছে পরিসীমা এ, পরিসীমা মানে এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে এ। কারণ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, এই 3 বাহু যোগ করলে এ হবে। কিন্তু আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যে এখানে যে এ আছে, সেই এই এ আর এই এ এক না। এই এ মানে হচ্ছে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান। তার মানে আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে এই প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান জানা লাগবে। তাহলে কিভাবে পাবো? এই প্রতিটা বাহুর মান তো দেওয়া নাই, আমি ধরে নিলাম এই বাহুর মান এক্স, এই বাহুর মান এক্স, এই বাহুর মান এক্স। এখন এই 3 বাহু যোগ করলে কত হবে? এক্স প্লাস এক্স প্লাস এক্স, তার মানে 3x, 3 বাহুর যোগফল। আর এই 3 বাহুর যোগফলকে বলে পরিসীমা, সেই মানটা দেওয়া আছে। তার মানে এই 3x হচ্ছে a। এখান থেকে x a/3, এই x মানেই হলো প্রতিটা বাহুর দৈর্ঘ্য, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মানটা আগে বের করে নিলাম a/3। আমার কথা কি বুঝছেন? এখন আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3x²/4। কেন x দিলাম? কারণ আমি এই প্রশ্নে প্রতিটা বাহুকে আমি x ধরছি, তাই x দিলাম। সেই x এর মান বেরিয়েছে a/3। তাহলে √3/4 ইন্টু এই x এর মান হচ্ছে a/3, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু a²/9। এইভাবে অপশন নাই, এই 9 কে আবার ভাঙা গেছে। তাহলে উপর আছে √3a², নিচে আছে 4 ইন্টু 9 মানে 3 গুণ 3। এই √3 দিয়ে এখান থেকে একটা √3 কাটা, তাহলে উপরে থাকলো a², আর নিচে হলো 3 আর 4 12, 3 4 12, আর হচ্ছে √3, তাহলে 12 √3। আপনারা কি এখনো বোঝেন নাই? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন তো। এখনো বোঝেন নাই? আমি বোঝাতে চাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র √3a²/4। এই কথা সত্য, যেখানে এ হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রশ্নে তো সবসময় প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, কিন্তু এই কোশ্চেনে প্রতিটা বাহুর দৈর্ঘ্য না দিয়ে পরিসীমা বলছে। পরিসীমা মানে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, মানে 3 বাহু যোগ করলে হবে। তাহলে প্রতিটা বাহু কত আগে সেটা বের করতে হবে না? ক্লিয়ার? নেক্সট, এই যে এই প্রশ্ন 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। দেখছেন, কোনো কিছু মানে একদমই ইরিলেভেন্ট কিছুই পড়াচ্ছি না। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 হলে এর উচ্চতা কত? আচ্ছা, উচ্চতা আইছে, ক্ষেত্রফল আসেনি, সমস্যা নাই, উচ্চতা আইছে। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজ কিনা? আচ্ছা দেখেন তো, একটু তাকান। এ হলো সমবাহু ত্রিভুজ, পরিসীমা 9, পরিসীমা। আচ্ছা, পরিসীমা যদি 9 হয়, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত আপনারা বলেন তো? 9 কে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই 3 বাহুর যোগফল মানেই পরিসীমা। তাই 3 বাহু যোগ করলে হবে 9। তাহলে এক এক বাহু কত হবে? 9/3 মানে 3। তাহলে এই বাহু 3, এই বাহু 3, এই বাহু 3। এই অঙ্কে কিন্তু ক্ষেত্রফল চাইনি যে আপনি ফট করে ক্ষেত্রফল বের করে দিবেন, না, এটা করেন না। ক্ষেত্রফল চাইনি, এই অঙ্কে চাইছে উচ্চতা। এদিকে তাকান, উচ্চতা মানে এই শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব, এই যে এটা এইচ, এটা বের করতে বলছে। এখন এটা আপনি বের করতে পারেন কয়েকটা ভাবে। দেখেন কিভাবে। আমাকে বলেন, আপনি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারেন। পিথাগোরাসের উপপাদ্য, এই যে এইটুক নিয়ে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আপনি এই এইচ এর মান বের করতে পারেন। তাহলে এই পুরোটা যদি 3 হয়, তাহলে এটা হচ্ছে 3/2। তাহলে 3² = h² প্লাস 3/2 এর হোল স্কোয়ার, সেখান থেকে এইচ বেরোবে। আমি আর একটা ভিন্ন ভাবে করে দিই। আমাকে বলেন তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি √3 ইন্টু 3²/4 লেখা যাবে না? √3a²/4 এটা কি এই ত্রিভুজের ক্ষেত্রফল না? অবশ্যই। এ মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 দেওয়া আছে, এটা ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের রুট ফর্মুলা মানে মূল ফর্মুলা কি? এইদিকে তাকান, এইদিকে। হাফ ইন্টু ভূমি মানে 3 ইন্টু উচ্চতা মানে এইচ। আমাকে বলেন √3, এই এ মানে কিন্তু 3, এখানে বাহুর দৈর্ঘ্য 3, √3a²/4 এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল তো সূত্র আলাদা হইলেও ত্রিভুজের ক্ষেত্রফল তো একই মান আসবে। তার মানে এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করলে যা আসবে,
এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করলে তা আসবে, কারণ এটাও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটাও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেটাতে একই মান দিবে, আলাদা মান কখনোই দিবে না। তাই মাঝখানে ইকুয়াল সাইন দিছি, দুই ভাবে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলটা দুইটা ভিন্ন সূত্র দিয়ে বের করছি, কিন্তু দুইটা ক্ষেত্রফল তো একই ত্রিভুজের ক্ষেত্রফল তো আলাদা হতে পারে না। এই এইচ এর মানটাই বের করবে এখান থেকে। হ্যাঁ, এইবার দেখেন কি কি কাটা যায়। এইচ যেহেতু বের করবেন, এইচ রেখে দেন, বাকিগুলো পার করে দেন। তাহলে এই পাশে আছে √3 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ডিভাইডেড বাই 4। এই 2 এই পাশে নিচে ছিল, এই পাশে এসে উপরে গুণ হবে। এই 3 এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এইচ। কাটাকাটি করতে হবে। দেখেন এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার। তাহলে উপরে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এইচ এর মান 3√3 ডিভাইডেড বাই 2, এই যে 3√3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের এইচ এর মান। বুঝছেন কি অঙ্কটা? অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট বুঝছেন? এখানে কনসেপ্ট বোঝাটা জরুরি, এই কনসেপ্টটা বোঝাটা জরুরি। প্লিজ আমাকে বলেন এই জায়গাটা বুঝছেন কিনা, যে আমি এটাও ক্ষেত্রফল এইভাবে, মানে ক্ষেত্রফলটা দুই ভাবে বের করছি, বের করে ইকুয়াল বসাই দিছি। হ্যাঁ, আচ্ছা, যারা বোঝেন নাই তারা ওই যে আগের নিয়মে করবেন। দেখেন এখানে পরিসীমা দিয়ে আছে 9, পরিসীমাকে 3 দিয়ে ভাগ করে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি 3 বের করলাম, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3। ওকে, এবার আমার উচ্চতা চাইছে, তাহলে উচ্চতা মানে এইটা এইচ। এটা যদি উচ্চতা এইচ হয়, এইটুক যদি 3 হয়, তাহলে এইটুক হবে 3 এর অর্ধেক, এই যে এইটুক, তাহলে 3/2। এবার এটাকে সমকোণী ত্রিভুজ, এই যে এই অর্ধেক, এই যে অর্ধেক, এই যে মোটা দাগ দেওয়া, এটা সমকোণী ত্রিভুজ না, তার অতিভুজ হচ্ছে 3, তাহলে অতিভুজ স্কয়ার, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতেছি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস এই যে এইটুক 3/2 এর হোল স্কয়ার। আগের ভাবে না পারলে এইভাবে করবেন। এটা হচ্ছে 9 ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস 9/4, এই যে 3 স্কয়ার 9, 2 স্কয়ার 4, 9/4 এই পাশে নিয়ে আসেন, তাহলে 9 মাইনাস 9/4 ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার। লসাগু 4, 4 9 36 মাইনাস 9 ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার। 36 থেকে 9 গেলে কত? 27, 27/4 ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার। যেহেতু এইচ বের করবো, এই স্কয়ারটা এসে রুট করবো, তাহলে রুট 27/4 ইজ ইকুয়াল টু এইচ। এই 27 এর রুট হয় না, 27 কে ভাঙার চেষ্টা করেন। 27 কে লেখা যায় 9 গুণ 3, নিচে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু এইচ। 9 এর রুট 3 বের হয়ে যাবে, আর 3 এর রুট হয় না, থেকে যাবে, আর 4 এর রুট 2, তাহলে এইচ ইকুয়াল টু 3√3 ডিভাইডেড বাই 2। এইভাবে করবেন। যদি ওইভাবে না বোঝেন তাহলে এইভাবে করবেন। হ্যাঁ, দুইটাই যেহেতু ক্ষেত্রফল, তাহলে দুইটা একজন আরেকজনের সমান, রাইট? এটাই বোঝাইছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 2, দেখেন বাহুর দৈর্ঘ্য 2 এবং উচ্চতা x সেন্টিমিটার হলে x এর মান কত? সবাই একটু মনোযোগ দেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ। এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2, এইটা 2, এইটা 2, এইটা 2, আর উচ্চতা x, মানে এই যে এটা হলো x। বলছে x এর মান কত, বুঝছেন? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে, যেহেতু উচ্চতা চাইছে, তাই আমরা উচ্চতাটা বের করার জন্য কিন্তু চেষ্টা করতেছি। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে √3a²/4, আর একটা কি হাফ গুণ ভূমি মানে 2 ইন্টু উচ্চতা মানে x, ওইটাই বের করতে বলছে। দুই ভাবে করা যায়। এই a মানে কিন্তু এই বাহুর দৈর্ঘ্য, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে √3 ইন্টু a² মানে 2 স্কয়ার, নিচে হলো 4 ইজ ইকুয়াল টু এই 2 কাটা ইজ ইকুয়াল টু x। এখন এই 2 স্কয়ার 4 আর এই 4, এই 4 আর এই 4 কাটা, তাহলে এই পাশে থাকলো √3, ওই পাশে থাকলো x, তাহলে x এর মান হচ্ছে √3। তো এটা কি সহজ না? এই যে এইভাবে করা কি সহজ হলো না? আমার কথা কি বুঝছেন? তাহলে এই জিনিসটা যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অঙ্কটা একটু দ্রুত হবে। নাহলে হবে না, হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এই যে এটা যদি 2 হয়, তাহলে এইটুক হবে 1, এই যে এইটুক। তারপরে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেন, হয়ে গেল। এই 2 স্কয়ার ইজ ইকুয়াল টু x² প্লাস এই যে এইটুকু হচ্ছে 1 স্কয়ার। 1 কেন? কারণ এই পুরোটা 2, আর এটা যেহেতু লম্ব মাঝখানে পড়ছে, এই বাহুর মাঝখানে পড়ছে, তাহলে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। ওকে, তাহলে এটা হচ্ছে 4 ইজ ইকুয়াল টু x² প্লাস হচ্ছে 1। এই 1 এই পাশে বিয়োগ করেন, এই 1 এই পাশে বিয়োগ হলে 4 থেকে 1 বিয়োগ হলে 3
3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, স্কোয়ার এই পাশে রুট করলে √3 ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে √3। কোনো সমস্যা নাই, আপনি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। নেক্সট, দেখেন কোন সমবাহু ত্রিভুজের মধ্যমা এক্স। আচ্ছা, মাথায় নেবেন সমবাহু ত্রিভুজের মধ্যমা মানেই উচ্চতা। সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা একই, যাহা মধ্যমা তাহাই উচ্চতা। মধ্যমা মানে তো, মধ্যমা এখনো পড়াইনি, মধ্যমা নিয়ে আমাদের পড়ালেখা আছে। মধ্যমা মানে হচ্ছে কিছুই না, কোনো ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। একটা শীর্ষ থেকে তার এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, মানে এর মাঝখানে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এমনিতেই মাঝখানে পড়ে, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতাটাই মাঝখানে পড়ে, তার মানে এই মধ্যমাটাই এখানে কি উচ্চতা। আমি কি বুঝাইতে পারছি? এই মধ্যমার মান দিয়ে আছে এক্স, এই যে, তাহলে মানে এইটা হলো এক্স। অঙ্কে বলছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে এরিয়া। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু √3 a²/4, এই তো, এটা কিন্তু সূত্র ক্ষেত্রফল বের করার। এই এ হলো প্রতিটা বাহুর দৈর্ঘ্য, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে এইটাই উত্তর, বাট অপশনে কিন্তু দেখেন এ নাই, দেখছেন অপশনে কিন্তু এ নাই, সব আছে এক্স। অনেকে কিন্তু এইটা মেরে দিয়ে আসবে, এটা উত্তর না, বুঝতে হবে। এখানে আমার √3 a²/4, সেখানে এই এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাট এখানে মধ্যমা দেওয়া আছে হচ্ছে এক্স। তাহলে এখন আমাকে কি করতে হবে, যেহেতু অপশনে কোথাও এ নাই, তাই আমার এখন টার্গেট হচ্ছে এই এর মানটা বের করতে হবে, যেভাবেই হোক এর মানটা এক্স এর মাধ্যমে বের করতে হবে, যেহেতু অপশনে এক্স আছে। কিভাবে বের করব, এক্স এর মানটা যদি আমরা বের করতে, মানে এর মানটা যদি এক্স এর মাধ্যমে বের করতে চাই, তাহলে এই যে এইটুকে এই অংশে আমাদের এখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। এই অংশে এটা হলো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার মানে a² ইজ ইকুয়াল টু এই যে x² প্লাস এইটুক কিন্তু a/2, কারণ এই পুরোটা এ হলে এইটুক হবে a/2, তাহলে a/2 এর হোল স্কয়ার। তাহলে a² ইজ ইকুয়াল টু x² প্লাস a²/4, a²/4। হ্যাঁ, এই a²/4 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে আছে a² মাইনাস a²/4 ইজ ইকুয়াল টু x², এই যে, তাহলে এটা লসাগু 4a² মাইনাস a² মানে 3a²/4 ইজ ইকুয়াল টু x²। একটু তাকান, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। আমার যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, সেই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3 a²/4, কিন্তু আমার এই অপশনে দেখতেছি এ নাই, আছে এক্স, তার মানে এই এটাকে সরাই এক্স নিয়ে আসতে হবে। তাই আমরা এই a² এর মান এখান থেকে বের করবো, এই যে, তাহলে a² রেখে দেন আর বাকিগুলো পার করেন। তাহলে a² ইজ ইকুয়াল টু এই 4 এই পাশে গুণ হবে x² এর সাথে, মানে 4x², এই যে এই 4 এই পাশে গুণ হলো, 3 এই পাশে উপরে আছে, ভাগ হবে। তার মানে a² এর ভ্যালু হচ্ছে 4x²/3, মানে আমাকে a² এর ভ্যালুটা বের করলাম। এইবার আমরা এরিয়ার সূত্র হচ্ছে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a², এই a² এর ভ্যালু হচ্ছে 4x²/3, তাহলে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু 4x²/3, এই 4 কাটা, এই 3 মানে দুইটা √3, এই √3 দিয়ে 3 কে কাটলে একটা √3 থাকবে, তাহলে উপরে x², নিচে √3, x² ডিভাইডেড বাই √3। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা বুঝছেন কিনা বলেন তো? আমি আবার বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3 a²/4, যেখানে এ হচ্ছে ত্রিভুজের বাহুর মান, কিন্তু এই কোশ্চেনে বাহুর মান দেওয়া নাই, দেওয়া আছে মধ্যমা মানে উচ্চতা। সবাই মধ্যমা মানে উচ্চতা না, কিন্তু সমবাহু ত্রিভুজের মধ্যমা যা, উচ্চতাও তাই। আপনি প্লিজ রেসপন্স করেন তো, বুঝছেন কিনা, রেসপন্স করতে হবে, বুঝছেন কিনা বলতে হবে, না বুঝলেও বলতে হবে যে বুঝি নাই, তাহলে আমি চেষ্টা করবো আরেকবার। হ্যাঁ, কোশ্চেনে অ্যান্সার নাই, আরে অ্যান্সার নাই কেন? অ্যান্সার আছে, আমি আবার এক লাইন বেশি করে ফেলছি।
তাহলে √3/4 আর এই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4x² ডিভাইডেড বাই 3। এই 4 4 কাটা, তাহলে উপরে √3x²/3 এইভাবে রেখে দিয়েছে, ওরা কাটে নাই ওরা কাটে নাই। ওই দেখেন √3, এই যে √3 ডিভাইডেড বাই 3 × x², এই যে √3x²/3, 4 নম্বর অপশন উত্তর। ওরা কাটে নাই, মানে এখানে আরেকটু ছোট করা যেত, করে নাই। এখানে আরেকটু ছোট করা যেত কিন্তু করে নাই, না করলে আর কি করা। আমি আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। আমরা 39 পর্যন্ত করলাম। হ্যাঁ, আর ওদিকে একটা কোশ্চেন মানে 31 নাম্বার বাকি আছে, ওটা করে দিব। কালকে ওই কোশ্চেন নিয়ে আমাদের ক্লাস শুরু হবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর আমি বলে নিচ্ছি, আমাদের লেকচার বুক নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কারণ অনেকের মনে প্রশ্ন লেকচার বুক মানে কি, এটা নিয়ে বোঝানোর জন্যই একটা ভিডিও বানায় আপনাদেরকে দিব, যাতে আপনারা বুঝেন যে লেকচার বুকটা কেন দরকার, বা এই লেকচার বুক থাকলে আপনি কিভাবে উপকৃত হবেন। সেই কথাগুলো না বললে তো আপনি বুঝবেন না। ঠিক আছে, তো আমি কালকের মধ্যে ভিডিওটা প্রস্তুত করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই বইটা আপনার কেন দরকার। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।